আসসালামু আলাইকুম। অভিনন্দন আবার গল্পে। আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার ৮ম পর্ব। বিগত পর্বগুলো মিস করে থাকলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর গল্পগুলো যদি আপনাদের মনোরঞ্জন করতে একটুও সক্ষম হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। হাসপাতালের নবনির্মিত পুতুল নাচের ইতিকথার ভারী সুন্দর হইয়াছে। ইটের উপরে লাল রং করা ছোটখাটো ঝকঝকে সুশ্রী বাড়িখানা দেখিয়া আফসোস হবে যে এটা না দেখিয়া যাদবের মরা উচিত হয় নাই। সামনে কার্নিশের নিচে ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা হইয়াছে যাদব মেমোরিয়াল হসপিটাল। তবু লোকে মুখে বলিতে বলে শশী ডাক্তারের হাসপাতাল। যাদবকে যে লোকে ভুলিয়া গিয়াছে তা নয়, যাদবের সঙ্গে হাসপাতালের সম্পর্কটা প্রত্যক্ষ গোচর হইয়া থাকে নাই। অথচ এদিকে শশীকেই সকলে হাসপাতালটি গড়িয়া তুলিতে দেখিয়াছে এবং এখন সেই সমাগত রোগীদের সযত্নে বিতরণ করিতেছে ওষুধ। হাসপাতাল প্রতিষ্ঠার হাঙ্গামা শেষ হইয়াছে। শশীর যশ ও সম্মানের বৃদ্ধি স্থগিত হয় নাই। জনসাধারণের সমবেত মনটা চিরদিনই একাভিমুখী। যখন যেদিক ফেরে সেদিকেই সবেগে ও সতেজে চলিতে আরম্ভ করে। জনরবের তিলটি যে দেখিতে দেখিতে তাল হইয়া ওঠে তার কারণও তাই। লোকমুখে ছোট ঘটনা বড় হয়, মানুষও হয়। শশী অসাধারণ কাজ কিছুই করে নাই। যাদব যে কর্তব্য ভার তার উপরে চাপাইয়া দিয়া গিয়াছিলেন সেটুকু কেবল ভালোভাবে সম্পন্ন করিয়াছে। ফলটা হইয়াছে অচিন্তপূর্ব। নেতার আসনে বসাইয়া সকলে তাহাকে উঁচুতে তুলিয়া দিয়াছে। কয়েকটি স্থানে বক্তৃতা করিয়া শশীর বলিবার ক্ষমতাটাও খুলিয়া গিয়াছে আশ্চর্য রকম। সভা সমিতিতে এখন তাহাকে প্রায়ই বলিতে হয়। সকলে নিবিড় মনোযোগের সঙ্গে তার কথা শোনে। শশী আবেগের সঙ্গে কথা বলিলে সভায় আবেগের সঞ্চার হয়। হাসির কথা বলিলে আকস্মিক সমবেত হাসির শব্দে সভার আশেপাশের পশু পাখি চমকাইয়া ওঠে। সময় সময় শশীর মনে হয় সে যে গ্রাম ছাড়িয়া চলিয়া যাইবে ঠিক করিয়াছিল, সেটার জন্য গ্রামের জীবন এমন অসংখ্য বাঁধনে তাহাকে বাঁধিয়া ফেলিয়াছে। এই আকস্মিক জনপ্রিয়তা তাকে এখানে ভুলাইয়া রাখিবার জন্যে। ভাগ্যে এটা পুরস্কার নয়, ঘুষ। এ তো সে চায় নাই। এ ধরনের সম্মান ও প্রতিপত্তি, জীবনের এই গম্ভীর রূপ তাকে কিছু কিছু অভিভূত করিয়া ফেলিয়াছে সত্য, কিন্তু এই ধরনের সার্থকতা দিয়া সে কি করিবে? একদিন সকালবেলা পরাণ ডাক্তারখানায় আসিয়া হাজির। শুষ্ক শীর্ণ মূর্তি, গলায় কমফোর্টার জড়ানো। দেখিয়া দুঃখ হয়। দেখিয়া দুঃখ হইবার অবসর শশীর ছিল না। কত দায়িত্ব তাহার, কত কাজ। শশীর মতো ডাক্তার বন্ধু থাকিতেও এমন রোগা হইয়া গিয়াছে পরাণ। কি হইয়াছে পরাণের? গলায় ঘা, খাইতে পারে না। সে তো অনেকদিন আগে হইয়াছিল। মতির চিঠি পাইয়া তাহাকে আনিতে কলিকাতা যাওয়ার সময়। সে ঘা এখনো শুকায় নাই। শশী আশ্চর্য হইয়া যায়। বলে যে গলার ঘা এতদিন থাকিবার কথা নয়। সে যে ওষুধ দিয়াছিল পরাণ বুঝি তা ব্যবহার করে নাই। এতকাল সে ঘুমাইতেছিল নাকি? হাসপাতালের ব্যস্ত সমস্ত ডাক্তারের মতো ভাব শশীর, যেন তার কাছে এ সময় পরাণের পর্যন্ত খাতির নাই। কথা বলিতে বলিতে সে একটা প্রেসক্রিপশন লিখিতে থাকে। রোগী যে খুব বেশি আসিয়াছে তা নয়। হাসপাতালের ভয় ভাঙিতে গ্রামের লোকের কিছু সময় লাগবে। জনসাতেক পুরুষ রোগী শশীর টেবিলের সামনে দাঁড়াইয়া আছে, আর দরজার বাহিরে ঘুমটা দিয়া বসিয়াছে একটি বউ। একটি প্রৌঢ়া স্ত্রীলোক, বোধহয় সে বউটির শাশুড়ি। পিঠে এক হাত আর সামনে এক হাত দিয়া আধজোয়ারানোভাবে বউটিকে ধরিয়া দাঁড়িয়েছে। সম্ভবত দুজনেই পরস্পরের কাছে খুঁজিতেছে সাহস। এই তো কজন রুগী। পরাণকে শশী বসিতে বলারও সময় পাইল না। পরাণের পায়ে জুতা নাই, শার্টে ইস্ত্রি নাই, চুলে টেরি নাই বলিয়া নয় তো। ঘরের কোণে বসিয়া মনে মনে বিশ্ব জয় করিবার সময় যে ছিল বন্ধু,
যার প্রীতি স্মরণ করিয়া বাদল ঘন উতল দুপুরে কুসুমকে সে ঘর হইতে বিদায় দিয়াছিল। একটা এতটুকু হাসপাতাল সৃষ্টি করার গৌরবে তাকেই শশী আজ এমন অবহেলা করে নাকি? টেবিলের এপাশে একটা চেয়ার আছে, তাতে না হোক অনেকটা তফাতে যে টুলখানা আছে তাতে পরাণকে শশী বসিতে দিক। গলায় বড় যন্ত্রণা হয় ছোটবাবু। শশী মুখ তুলিয়া বলিল, এসো দেখি কাছে সরে, হাঁ করো। চেয়ারে বসিয়া স্পষ্ট দেখা গেল না, দরজার কাছে আলোতে যাইতে হইল। ভালো করিয়া দেখিয়া শশী বলিল, ঘাটা ভালো মনে হচ্ছে না পরাণ, এক কাজ করো, তুমি একটু বসো, এদের বিদায় করে দিয়ে আবার দেখব। টুলটার উপর পরাণ বসিয়া রহিল। একে একে সমাগত রোগীদের দেখা শেষ করিয়া শশী হাসপাতালের দক্ষিণ কোণের ছোট ঘরখানায় পরাণকে ডাকিয়া লইয়া গেল। এটা তার খাস কামরা। এই খাস কামরাটি উপলক্ষ করিয়া কমিটির সভ্যদের সঙ্গে শশীর একটু মনোমালিন্য হইয়াছিল। গায়ের ছোট একটা হাসপাতালের নগণ্য ও অবৈতনিক ডাক্তার, হাকিম হুকিমের মতো তার আবার খাস কামরা কিসের? শশী কারো কথা শোনে নাই। স্বার্থপরের মতো এই ঘরখানা সুন্দরভাবে সাজাইয়া লইয়াছে। শশীর মনের গতি কে অনুধাবন করিবে? কমিটির প্রাচীন সভ্যদের তো জানিবার কথা নয় যে হাসপাতালের বেগার খাটা শশী ডাক্তার দরকারের সময় ছাড়াও হাসপাতালে পড়িয়া থাকিতে ভালোবাসিবে। বাড়িতে শশীর যে মন টেকে না, এই কথা এই জগতে বোধ হয় শুধু টের পাইছে গোপাল। পরাণের গলার ঘা শশী যত পরীক্ষা করে ততই তার মুখ গম্ভীর হইয়া আসে। বলে, ঢোক গেল পরাণ, ঢোক গেল। কেন পারছ না? পারা তো উচিত। আচ্ছা, একটু জল খাও তবে। ঢোক গেলিতে না পারার মতো অবস্থা তোমার হয়নি পরাণ, ভয়ে পারছ না। জল খাইয়া পরাণ একটু সুস্থ হয়। ঢোকও গেলে একটু হাসিবার চেষ্টা করিয়া বলে, হঠাৎ কেমন ভয় হলো ছোটবাবু, প্রাণটা কেমন আঁকোপাকো করে উঠল। শশী বলে, না খেয়ে খেয়ে যা শুকিয়েছ প্রাণটাকে আঁকোপাকো করবে না? রোজ একবার এসে দেখিয়ে যেও গলাটা। আজ ঠিক বুঝতে পারলাম না, একটা ওষুধ লাগিয়ে দিচ্ছি, বিকালে আরেকবারে নিজে লাগিও। তুলিতে করিয়া পরাণের গলায় ওষুধ লাগাইয়া বলে, পারবে দিতে নিচে? না পারো তো কাজ নেই, ও বেলা একবার যাবক্ষণ তোমাদের বাড়ি, লাগিয়ে দিয়ে আসবো। পরাণ বিদায় নেই। খোলা জানালায় দাঁড়াইয়া শশী তার লম্বা পা দুটির ছোট ছোট পদক্ষেপ চাহিয়া দেখে। তারপর টেবিলের সামনে চেয়ার টানিয়া বসিয়া মোটা একটা ডাক্তারি বই খুলিয়া নিবিষ্ট চিত্তে পড়িতে আরম্ভ করে। মাঝে মাঝে মুখ তুলিয়া ভাবে, অন্য বই টানিয়া পাতা উল্টায়। কি একখানা বই খুঁজিয়া লইতে সমস্ত বইয়ের নামের উপর চোখ বোলায়। তারপর অসময়ে ব্যস্তভাবে শশী আজ বাড়ি ফেরে। আলমারি খুলিয়া একখানা বই লইয়া পড়িতে বসে। বেলা পড়িয়া আসিলে হাসপাতালে যাওয়ার আগে সে পরাণের বাড়ি গেল। অনেকদিন যায় নাই, অনেকদিন আর কত দিন কুড়ি, অবস্থা বিশেষে তাও দীর্ঘকাল হইয়া ওঠে। পরাণ বাড়ি ছিল না, মাঠে গিয়াছে। এখন রবিশস্য বনিবার সময়। দুর্বল শরীরেও মাঠে না গেলে তার চলে না। কুসুম বলিল, বললাম যেও না, তবু গেল, বলে গেছে শিগগির আসবে। শশী বলিল, শিগগির আসবে? শিগগির আসবে বলে হাঁ করে বসে থাকবো নাকি আমি? আমার কাজ নেই? কাজের মানুষ বুঝি একটুও বসে না? দুদণ্ড আয়েশ করতে বসলে মনে খুঁতখুঁতানি ধরে। এরোগ ভালো নয় ছোটবাবু, চাকর তো নন কারো। কুসুম উদাসভাবে বলিল, কে জানে কোথায় গেছে, বুড়ি যা পাড়া বেড়ানি। শশী সন্দিগ্ধভাবে বলিল, তুমি পাঠাওনি কোথাও ছল করে? আমি পাঠাবো? লজ্জায় মুখ লাল করিয়াও কুসুম একটু হাসিল। বলিল, কি মানুষ বাবা, যদি পাঠিয়েই থাকি ছল করে, এমন স্পষ্ট করে সে কথা বলতে হয়, কিরকম বিচ্ছিরি লাগে শুনতে। শশী বলিল, আজ তোমার কথা ভারী মিষ্টি লাগছে বউ। মিষ্টি খেয়ে মুখটা আজ মিষ্টি হয়ে আছে।
শশী খুশি হইয়া বলিল, তোমার হাসি দেখলে প্রাণ জুড়িয়ে যায় বউ। লোকজনের ভিড়ে জ্বালাতন হই, তুমি ছাড়া অমন করে আমার কাছে আর কেউ হাসে না। আমার একটিও বন্ধু নেই বউ। বউ নেই? কুসুম নিখুঁত পরিপূর্ণ হাসি হাসিল। তারপর সে জিজ্ঞাসা করিল, ওর গলায় কি হয়েছে? শশী বলিল, আজ বলবো না, পরশু শোনো। কেন? আজ বলতে দোষ কি? নিজে আগে জেনে নিই ভালো করে, তবে তো বলবো। দুধ ছাড়া ওকে আর কিছু খেতে দিও না বউ। আর কিছু খেতে পারলে তো দেব, দুধ খেতেও কষ্ট হয়। পরাণের প্রতীক্ষায় শশী আরও খানিকক্ষণ বসিল। কুসুম আর কথা বলিল না, হাসিলও না। প্রীতিপূর্ণ বাক্যর আদান প্রদান আর কতক্ষণ রেশ রাখিয়া যায়। কুসুম উসখুস করে, একবার উঠিয়া গিয়া উত্তরের ঘরে ঢোকে, বাহিরে আসিয়া আকাশে বেলার দিকে তাকায়। তারপর শশীর পাশ দিয়া বড় ঘরে ঢুকিবার সময় চাষির গোছাটা শশীর পিঠে ফেলিয়া দিয়া বলে, আহা, লাগলো। এবার শশী উঠিয়া দাঁড়াইয়া বলে, আর বসবার সময় নেই বউ, পরাণিলে হাসপাতালে পাঠিয়ে দিও। কুসুম কোনো রাগ করে না। আজ ভয়ানক রাগিয়া উঠিয়া চাবির গোছাটা কাঁধে ফেলিয়া মুখ কালো করিয়া বলিল, বসবার সময় নেই না? শশী একটু আশ্চর্য হইয়া বলিল, হাসপাতালে রোগী এসে বসে আছে তা তো জানো। কথাগুলো দুর্বোধ্য নয়, তবু মনে হইল কুসুম যেন চেষ্টা করিয়া মানে বুঝিয়াছে। শশী যেন তার অচেনা। এমনই তাকানো কুসুমের। সে তো রোজ থাকে। কুসুম বলিল। শশী বিব্রতভাবে একটু হাসিয়া বলিল, বসতে বলো। বসছি। অমন খামোকার রাগ করো না বউ। সময়ে কাজ না করলে কাজ নষ্ট হয়। বসে গল্প করা পালায় না। তুমি রইলে আমিও রইলাম। সে তো 9 বছর ধরেই আছি, এক আধ দিন নয়। এ কথা বলিয়া চোখের পলকে কোথায় যেন গেল কুসুম। না গেলে কি হইতো বলা যায় না। এমন তো সে কখনো যায় না। প্রতি মুহূর্তে কিছু ঘটিবার প্রত্যাশা তাহার কখনো লয় পাইত না। আজ কি হইল কুসুমের? কেন সে হঠাৎ শশীকে এমনভাবে ফেলিয়া চলিয়া গেল? তার রাগ দেখিয়া আজ যখন শশী আত্মহারা হইয়া উঠিয়াছিল, শশীর বিবর্ণ মুখে ক্লেশের ছবি ফুটিয়াছে দেখিলে অন্তত উচ্ছ্বাস তো জাগিত কুসুমের। এমন কখনো হয় নাই। তালবনের উঁচু টিলাটার উপর দাঁড়াইয়া একদিন সূর্যাস্ত দেখিবার সময় শশীর অন্তর বড় বেকুল হইয়াছিল। অভূতপূর্ব ভাবাবেগে সে থর থর করিয়া কাঁপিয়াছিল। আজ অপরাহ্ন বেলায় গৃহচ্ছায়ায় একা দাঁড়াইয়া সে যেন তেমনি বিয়বল হইয়া গেল অন্য এক ভাবাবেশে। এ তো গ্রাম শশী, খড়ের চালা দেওয়া গ্রাম্য গৃহস্থের এই গোবর লেপা ঘর। যে রমণী কথা বলিয়া চলিয়া গেল, গায়ে তার ব্লাউজ নাই, কেশে নাই সুগন্ধি তেল, তার জন্য বিবর্ণ মুখে এত কষ্ট পাইতে নাই। ওর আবেগ তো গেও পুকুরের ঢেউ, জগতে সাগর তরঙ্গ আছে। হাসপাতালে ভিন গায়ের লোক বসিয়াছিল। শশীকে এখনই যাইতে হইবে, এখনই। কুসুম কাছে হইতে আসিয়া এখনই ভিন গায়ে যাইতে হইবে। কতকগুলি কথা যে ভাবিয়া দেখিতে হইবে শশীর, একটু যে শান্ত করিতে হইবে মনটা। 20 টাকা দিতে হবে বাবু। 20 টাকা? ভিন গায়ের লোকের চমক লাগে। ঘ্যান ঘ্যান করো না, টাকা দিতে না পারো হাতুড়ে দেখাও গে। ভিন গায়ের লোক অবসন্ন মন্থর পথে ভিন গায়ে ফিরিয়া যায়। রোগীদের আজ ওষুধের সঙ্গে গাল দেয় শশী। এত রাগ কেন শশীর? এত নীচতা কেন? কথার ব্যবহারে কেন এত অমার্জিত রুক্ষতা? সামনে দাঁড়াইয়া সে আজ ভাবিতে পারিবে, শশীর মনে বড় চিন্তার আবির্ভাব হয়। জীবনকে বৃহত্তর ব্যাপ্তি দিবার পিপাসা সর্বদা জাগিয়া থাকে। পরাণ আসিলে শশী বলে, যাব বলে গিয়েছিলাম, বাড়িতে ছিলে না যে? পরাণ কৈফিয়ত দিয়া বলে, অতবেলা থাকতে যাবেন বুঝতে পারিনি। শশী আজও রাগিয়া বলে, বেলা থাকতে যাব না তো কি অন্ধকার হলে যাব?
অন্ধকারে কেউ গলার ঘা দেখতে পায় না, তাতে ওষুধ লাগাতে পারে? আজ কিছু হবে না, কাল সকালে এসো। সকালে পরাণ আসিল না, বিকালেও নয়। আগের দিন বিকালে নিজের বিচলিত অবস্থা মনে করিয়া শশী একটু ক্ষুব্ধ হইয়াছিল। মাঝে মাঝে কেন যে তার এরকম পাগলামি আসে, সামনে যে মানুষ উপস্থিত থাকে তাকে আঘাত করিতে ইচ্ছা হয়, জিনিসপত্র ভাঙিয়া তছনছ করিয়া ফেলিবার স্বাদ যায়। নিজেকে তখন বড় অসুখী মনে হয় শশীর। মনে হয় অনেক কিছু চাহিয়া সে কিছুই পাইল না। ঘর গোছানোর নামে যেমন ঘরখানা জঞ্জালে ভরিয়াছে, জীবনটা তেমনি বাজে কাজে নষ্ট হইল। কি লাভ হইবে তার গ্রাম ছাড়িয়া গিয়া? চিরকাল সে যদি এমন কিছু চাহিয়া যায় যাহা অবিলম্বে পাওয়া যায় না, যার জন্য অপেক্ষা করিতে করিতে মনের উপভোগ করিবার ক্ষমতা পর্যন্ত ক্ষীণ হইয়া আসে। শশীর সন্দেহ হয় তার মাথায় বুঝি এক ধরনের গোলমাল আছে। ভবিষ্যতে যারা অন্যরকমভাবে বাঁচিতে চায়, বর্তমানকে তারা এরকম নিরস নিরর্থক মনে করে। তার অভাব কিসের, দুঃখ কিসের? সুন্দর সুস্থ শরীর তার, অর্থ ও সম্মানের তার অভাব নাই, এবং আর কারো না থাক, তার জন্য অন্তত একজনের বুক ভরা স্নেহ আছে। যতদিন এখানে আছে এসব তা সে অনায়াসে উপভোগ করিতে পারে, জীবনে বজায় রাখিতে পারে মৃদু একটু রোমাঞ্চ। পরের বাড়ি থাকার মতো এখানে দিন যাপন করিয়া তার লাভ কি? পরদিন সকালে সে পরাণের বাড়ি গেল না, পরাণ আজও বাড়ি নাই। মোক্ষদা দাওয়ায় বসিয়াছিল। সে বলিল, গলায় ঘা দেখাইতে পরাণ বাজিতপুরে গিয়াছে। গ্রামে বাড়ির কাছে শশী ডাক্তার, গ্রামে আছে শশী ডাক্তারের হাসপাতাল, গলা দেখাইতে পরাণ গিয়াছে বাজিতপুর। রাগে শশীর গা জ্বালা করিতে লাগিল। পরাণ তাকে এমন অপমান করিতে পারে, এ তো সে কল্পনাও করে নাই। একদিন একটু কড়া কথা বলিয়াছে বলিয়া তাকে ডিঙায়া বাজিতপুর যাইবে চিকিৎসার জন্য? স্পর্ধা তো কম নয় পরাণের। কুসুম রাঁধিতেছিল, আসিয়া জল চৌকি দিল। শশী বলিল, না বসবো না। মোক্ষদা বলিল, বসো বাবা বসো, বাড়ি এসে না বসে কি যেতে আছে? কত বললাম পরাণকে, কাজে যাচ্ছিস বাজিতপুর যা, আমাদের শশী থাকতে আর কারোকে গলাটা দেখিস নি বাপু। শশীর কাছে নাকি সরকারি ডাক্তার, তা ছেলে দেখি যা দিলি, মুখ পোড়ার যত সৃষ্টি ছাড়া কথা। বললে ছোটবাবু ব্যস্ত মানুষ, বিরক্ত হন, তাকে জ্বালাতন করে কি হবে মা? আগে এসব কথায় কুসুম মুচকি মুচকি হাসিত, আজ তার মুখে হাসি দেখা গেল না। বলিল, ছোটবাবুর ওষুধে ঘা বেড়ে গেল কি না? তাই তো গেল বাজিতপুর। মোক্ষদা চটিয়া বলিল, তাই তো গেল বাজিতপুর, তোকে বলে গেছে তাই গেল বাজিতপুর। যা মুখে আসবে বানিয়ে বলবি তুই, যা না আমার রান্নাঘরে। শশী সত্য সত্যই উদ্বিগ্নভাবে কুসুমের হাসি দেখিবার প্রতীক্ষা করিতেছিল। এতক্ষণে সে হাসিল, বলিয়া গেল, বানিয়ে কেন বলবো মা, তোমার ছেলেই তো আমাকে বলছিল, যা শুনেছি বললাম। মনের মধ্যে একটা অস্বস্তি লইয়া শশী বাড়ি ফিরিল। কি ভাবিয়াছে পরাণ? সেদিন যে ওষুধ দিয়েছিল তাতে পরাণের ঘা প্রথমে একটু বাড়িয়া যাওয়া আশ্চর্য নয়, তাতেই কি ভয় পেয়ে গেল পরাণ? আর তার চিকিৎসার বিশ্বাস রহিল না। দিন রাত্রি কাটে, মনে মনে শশী ছটফট করে। পরাণের গলায় ক্যান্সার হয়েছে মনে হয়েছিল শশীর। সেটা ঠিক কিনা জানিতে না পারিয়া তার স্বস্তি ছিল না। হয়তো না, হয়তো অবহেলা করিয়া সাধারণ ক্ষতকেই পরাণ অতখানি বাড়াইয়া ফেলিয়াছে। পরাণ আসে না। নিজে গিয়া তাকে যে শশী জিজ্ঞাসা করিবে বাজিতপুরে সরকারি ডাক্তার কি বলিল, তাও শশীর অভিমানে বাধে। কুসুমও যদি একদিন কোনো ছলে আচমকা আসিয়া হাজির হইত। কেন সে আসে না? সে যায় না বলিয়া? যাওয়া আসায় সপ্তাহ মাসের ফাঁক তো এমন সে কত ফেলিয়াছে,
তবু প্রায় কুসুমের সঙ্গে হঠাৎ দেখা হইবার বাধা তো হয় নাই কখনো। একদিন খুব ভোরে বাড়ির সামনে রাস্তায় নামিয়া দাঁড়াতেই শশীর চোখে পড়িল কুসুমও নিজের বাড়ির সামনে পথে দাঁড়াইয়া আছে। কুসুমও যে শশীকে দেখিতে পাইয়াছে তা বোঝা গেল। কই, হাতছানি তো দিল না কুসুম, আগাইয়া তো সে আসিল না। শশী একটু দাঁড়াইয়া রহিল। খোলা মাঠে বিলেন কায়েতপাড়ার নির্জন রাস্তাটি আজও শশীর জীবনে রাজপথ হইয়া আছে। যে তাকে যতটুকু নাড়া দিয়াছে, এই পথে তাদের সকলের পড়িয়াছে পদচিহ্ন। তাহাদের মধ্যে অবশিষ্ট আছে শুধু কুসুম। এ পথে আজ শুধু কুসুম হাঁটে। আস্তে আস্তে শশী কুসুমের কাছে আগাইয়া গেল। তোমায় দেখে দাঁড়িয়েছিলাম বউ, ভাবছিলাম কাছে যাবে। আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি কাছে যাব? তাতে কিছু দোষ আছে নাকি? শশী হাসিল। কই, কথা শুধোবার জন্যে তালবনে আর তো আমায় ডাকো না বউ। কি আর শুধোব? নতুন কিছু কি ঘটছে গায়ে? ঘটেছে বই কি। অত বড় হাসপাতাল হলো, কেমন চলছে হাসপাতাল, রুগীপত্র কেমন হচ্ছে, এসব তো শুধোতে পারো। আমার সম্বন্ধে তোমার কৌতূহল যেন কমে যাচ্ছে বউ। এবার কুসুম মিষ্টি করিয়া হাসিল। হুমা, তাই নাকি? তা হবে হয়তো, একটা কমে একটা বাড়ে, এই তো নিয়ম জগতের। আকাশের মেঘ কমে নদীর জল বাড়ে, নইলে কি জগৎ চলে ছোটবাবু? বিবাদ হয় নাই, বিবাদ তাদের হইবার নয়। তবু কুসুমের সম্বন্ধে শশীর মনে ভয় ঢুকিয়াছিল। যে ব্যবহার যেন তার করা হইয়া উঠিতেছে, তাতে ভয়ের কি আছে শশী জানে না, শুধু কষ্ট হইয়াছিল। এখন খুশি হইয়া শশী বলিল, কৌতূহল কমে কি বাড়ল? কি জানি কি বাড়ল, একটা কিছু অবশ্যই বেড়েছে। পরাণের কথা জিজ্ঞাসা করিতে আসিয়া শশী এইসব কথা বলিল কুসুমের সঙ্গে। এই দরকারটাই তার চেয়ে বেশি ছিল। তারপর চলিয়া আসিবার আগে সে পরাণের খবর জানিতে চাহিল। গলার ঘা কমিয়াছে পরাণের। কমিয়াছে, ভালোই হইয়াছে। বাজিতপুরের ডাক্তারের ঔষধেই তবে গলার ঘা কমিল পরাণের। শশীর ঔষধে বাড়িয়া গিয়াছিল। পরাণের এত বড় অন্যায় ব্যবহারের কথা শশী ভাবিতে পারে না। বাড়াইবার সুযোগ দিয়া আর কমানোর সুযোগ দিল না। শশীর ঔষধে যে গলার ঘা বাড়িয়াছিল তাই হইয়া রহিল স্থায়ী সত্য। একদিনের জন্য ওষুধ লাগাইতে নাই বা আসিতে নাই তার কাছে। গলার ঘা ভালো হইয়া গিয়াছে পরাণের, শরীর সারে নাই। অত বড় কাঠামো বলিয়া আরও তাকে রোগা দেখায়। একটা টনিক খাইতে পারে। একটু স্ট্রিকনিন দিয়া শশী তাকে এমন টনিক তৈরি করে দিতে পারে যে 1 মাসে চেহারা ফিরিয়া যাইবে। রোগা শরীরে অত খাটে, মাসকুলার ফেটিতে স্ট্রিকনিন বড় উপকারী। বলিতে বাধে শশীর। কে জানে, তার দেওয়া টনিক 1 ডোজ খাইয়া শরীর আরও খারাপ হইয়াছে বলিয়া সে যদি আবার বাজিতপুরে সরকারি ডাক্তারের কাছে ছোটে। শরীরের দিকে একটু তাকাও পরাণ, এটুকু বলে শশী। চাষা তো ছিলাম না ছোটবাবু, চাষার কাজটা সইছে না, বলে পরাণ। বলিয়া সে একটু হাসে। তাও বেশিরভাগ জমি শ্বশুরের কাছে বাঁধা। তবে করা কথা কিছুই সে বলিল না, আত্মস্মরণ করিল। তার রাগের ভঙ্গি দেখিয়াই শশী একেবারে নিভিয়া গিয়াছে। দেখিয়া কে জানে কি আশ্চর্য কৌশলে কথা বলার চিরন্তন রহস্যময় সুরটিও কুসুম ফিরাইয়া আনিল। বলিল, বাবা, কি ছেলে মানুষের পাল্লাতেই পড়েছি। মিথ্যে করে ভাঙা হাত দেখাতে একবার ছেড়ে 100 বার যেতে পারি, ঝড় বৃষ্টি ভূমিকম্প মাথায় করে ও কথা বলবার জন্য যাব কেন? শশী বলিল, পরাণকে দিয়ে তো বলে পাঠাতে পারতে। কুসুম বলিল, তাই বা কেন পাঠাবো? যে খবর নেয় না তাকে খবর দেবার কি গরজ আমার? আমিই তো বারণ করলাম ওকে। কাজের ভিড়ে আসতে পারিনি বলে আমি একেবারে পর হয়ে গেছি না বউ? কুসুম হাসিল। পর কোথা হলেন? তালবনের ঝোপের মধ্যে বসে পরের সঙ্গে আমি কথা বলি নাকি? ঠিক অতটা সস্তা নই ছোটবাবু।
কি বলিল কুসুম? এত স্পষ্ট, এত ব্যাখ্যা ও ইতিহাস ভরা কথা। শশীর হঠাৎ মনে পড়িয়া গেল একদিন বড় খাপছাড়া ও অনাবশ্যকভাবে কুসুম তাহাকে বাপ তুলিয়া অপমান করিয়াছিল। অমন ভয়ানক ব্যাপার আর কখনো ঘটে নাই। বুঝিতেও পারে নাই কুসুমের রাগের কারণ। এতদিন পরে কুসুম যেন সেদিনকার ব্যবহারের মানে বলিয়া দিল। সস্তা নই, কি গেও অভদ্র কথা। তবু কুসুম যা বলিতে চায় আর কিসে তা এত স্পষ্ট বোঝা যাইত। কি করিবে, কি বলিবে, কিছুই শশী বুঝিয়া উঠতে পারিল না। আজ হঠাৎ এ কথা বলিবার দরকার পড়িল কেন কুসুমের? যদি বলিত অভিমান করিয়া, চিরদিন যেমন করিয়াছে, তেমন যদি কাতর হইত তার এ অভিযোগ, তবে শশী সব বুঝিতে পারিত। তা তো নয়। এ পর্যন্ত উক্তি কুসুমের অহংকারের ভাষা। আজ বাদে কাল যার সঙ্গে চিরতরে বিচ্ছেদ, তাকে এমন কথা, এ কথা শোনানো কি কম মন্দ ব্যবহার কুসুমের? ভাবিয়া চিন্তিয়া শশী বলিল, চলে যাবে বলে বুঝি আজ এমন তেজের সঙ্গে কথা বলছ বউ? ভাবছ সম্পর্ক যখন চুকল যত পারি শুনিয়ে নি। কি আবার শোনালাম আপনাকে? যা শোনালে চিরকাল মনে থাকবে। এই জন্যই সেদিন তোমাকে কটা কথা বুঝিয়ে বলতে গিয়েছিলাম। তুমি যেদিন হাতের ব্যথায় ওষুধ আনতে গেলে, কিছু শুনলে না, কিছু বুঝলে না, রাগ করে চলে এলে। মেয়ে মানুষ এমনই হয়। কুসুম চোখ বড় বড় করিয়া বলিল, মেয়ে মানুষের সম্বন্ধে এত জ্ঞান কোথায় পেলেন ছোটবাবু? মেয়ে মানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মতো হয় না, এত জানেন। তুমি আজ বিশ্রীভাবে কথা বলছো বউ। বলিনি ছোটবাবু, বলতে দিন, যা মুখে আসে বলতে দিন। আজ বলতে কি চেয়েছিলাম? কি আপনাকে জানতে বলেছিল গা ছেড়ে চলে যাব? কে বলেছিল এখানে ডেকে আনতে? জানেন আমার মাথা খারাপ, পাগলাটে মানুষ আমি। তবু যাওয়ার দুদিন আগে আমাকে ডেকে আনা চাই, আজে বাজে কথা বলে কান ঝালাপালা করা চাই। 10 বছর খেলা করেও স্বাদ মেটেনি। আমরা মুখ্য গেও মেয়ে, এসব খেলার মর্ম তো বুঝি না, কষ্টে মরে যাই। এই কথার কোনো প্রতিবাদ নাই বলিয়া শশীর মুখে কথা ফোটে না। জুতার ভিতর হইতে পা বাহির করিয়া পায়ে ঘাসের শিশির মাখিতে মাখিতে নতমুখে সে মুখ হইয়া বসিয়া থাকে। এদিকে কুসুমের চোখে এতক্ষণে জল আসিয়া পড়িয়াছে। শশীর কাছে মনের আবেগকে এমন স্পষ্টভাবে চোখের জলে কুসুম কোনোদিন স্বীকার করে নাই। তবে সে বড় শক্ত মেয়ে। দুবার জোরে জোরে শ্বাস টানিয়া আর দুবার আঁচলে মুখ মুছিয়া আবেগ সে আয়ত্তে আনিয়া ফেলিল। বলিল, এমন হবে ভাবিনি ছোটবাবু, তাহলে কোন কালে গা ছেড়ে চলে যেতাম। কুসুম আর কিছুক্ষণ চোখের জল ফেলিলে যে শশী হঠাৎ খেলার মতো বিনা বাক্য বেয়ে তাকে দুহাতে জড়াইয়া ধরিত, তাতে সন্দেহ ছিল না। কিন্তু কুসুমের অভিযোগগুলি তাকে দমাইয়া রাখিল। এ কথা সে ভুলিতে পারিল না যে এতকাল পরেও যে কোনোভাবে কুসুমের সমস্ত নালিশের জবাব দেওয়া আর চলে না। মুখখানা শশীর একটু পাংশু দেখাইতেছিল। কি বলা যায় কুসুমকে, কি করা যায়? কে জানে তো মোট 2 দিনের নোটিশে কুসুম তাকে এমন বিপদে ফেলিবে, তার গোছানো মনের মধ্যে এমন ওলট পালট আনিয়া দেবে। কুসুমের কাছে বসিয়া থাকিলে 2 দিন পরে সে যে চিরদিনের জন্য চলিয়া যাইবে, এই চিন্তার কষ্ট তরঙ্গের মতো পলকে পলকে অবিরাম উথলিয়া উঠিয়া তাকে এমন উতলা করিয়া তুলিবে, এই ধারণা শশীর ছিল না। কাল কথাটা শুনিয়া অবধি শশী মনে নানা বিচিত্র ভাবধারা উঠিতেছিল। আজ সকালে সে সমস্ত যেন শুধু একটা কটু ক্লেশে পরিণত হইয়া গিয়াছে। কুসুমের যেই শরীরটা আজ অপার্থিব সুন্দর মনে হইতেছিল, তার সমস্তটা শশী জড়াইয়া ধরিতে পারিল না। হঠাৎ করিল কি, খপ করিয়া কুসুমের একটা হাত ধরিয়া ফেলিল। কুসুম একটু অবাক হইয়া গেল। দুজনের মধ্যে ব্যবধান ছিল, তাতে টান পড়ার জন্যই বোধ হয় কুসুম একটু সরিয়াও আসিল। কিন্তু যা কথা বলিল তা অপূর্ব, অচিন্তিত। কতবার নিজে যেচে এসেছি,
আজকে ডেকে এনে হাত ধরা কি উচিত ছোটবাবু? রেগে টেগে উঠতে পারি তো আমি? বড় বেয়ারা রাগ আমার। শুনিয়া শশীর আধো পাংশ মুখখানা প্রথমে একেবারে শুকাইয়া গেল। কে জানে তো কুসুমকে এত ভয়ও শশী করে। তবু কুসুমের হাতখানা সে ছাড়িল না। বলিল, রাগো, কথা শুনে রেগো। আমার সঙ্গে চলে যাবে বউ? চলে যাব? কোথায়? যেখানে হোক, যেখানে হোক চলে যাই, চলো আজ রাত্রে। কুসুম সঙ্গে সঙ্গে জবাব দিল, না। শশী বেকুলভাবে কহিল, কেন যাবে না কেন? কুসুম বলিল, কেন যাব? শশী বোকার মতো, শিশুর মতো বলিল, কেন যাবে? কেন যাবে মানে কি কুসুম? আজ নাম ধরে কুসুম বললেন। বলিয়া ছোট বালিকার মতো মাথা দুলাইয়া জলজলে চোখে শশীর অভিভূত ভাব লক্ষ্য করিতে করিতে কুসুম বলিল, কি করে যে শুধলেন কেন যাব? আপনি বুঝি ভেবেছিলেন যেদিন আপনার সুবিধে হবে ডাকবেন, আমি অমনি সুরসুর করে আপনার সঙ্গে চলে যাব? কেউ তা যায়? শশী অধীরভাবে বলিল, একদিন কিন্তু যেতে। কুসুম স্বীকার করিয়া বলিল, তা যেতাম ছোটবাবু। স্পষ্ট করে ডাকা দূরে থাক, ইশারা করে ডাকলে ছুটে যেতাম। চিরদিন কি এরকম যায়? মানুষ কি লোহায় গড়া যে চিরকাল সে এরকম থাকবে, বদলাবে না? বলতে বসেছে যখন কড়া করেই বলি, আজ হাত ধরে টানলেও আমি যাব না। তার হাত ছাড়িয়া দিয়া শশী বলিল, তোমার রাগ যে এমন ভয়ানক তা জানতাম না বউ। অনেক বড় বড় কথা তো বললে, একটা ছোট কথা কেন তুমি বুঝতে পারো না? নিজের মন কি মানুষ সবসময় বুঝতে পারে বউ? অনেকদিন অবহেলা করে কষ্ট দিয়েছি বলে আজ রাগ করে তার শোধ নিতে চলেছ। এমন তো হতে পারে আমি না বুঝে তোমায় কষ্ট দিয়েছি, তোমার পরে কতটা মায়া পড়েছে জানতে পারিনি। তুমি চলে যাবে শুনে এতদিন আমার খেয়াল হয়েছে। তাছাড়া তোমার কথাই ধরি, তুমি বললে মানুষ বদলায়। বেশ, আমি একদিন তোমার সঙ্গে খেলাই করেছি, আজ তো আমি বদলে যেতে পারি বউ। কি বেকুল উৎসুক আবেদনের মতো শোচনীয় শশীর কথাগুলি। কে জানি তো কুসুমকে তাহার এমন করিয়া একদিন বলিতে হইবে। শুনিতে বিস্ময়ের সীমা থাকে না কুসুমের। শরীরটা যে ভালো নাই তার মুখ দেখিয়াই তা বোঝা যায়। হয়তো কুসুম মনে করে যে তার এই সকাতর দুর্বলতা সেজন্যই। সে মৃদুস্বরে বলিল, এ কি বলছেন ছোটবাবু? আমার জন্য আপনার মন কাঁদবে? শশী সরলভাবে বলিল, ভয়ানক মন কাঁদবে বউ। জীবনে আমি কখনো তাহলে সুখী হতে পারবো না। কুসুম বেকুলভাবে বলিল, তা কি কখনো হয়? আপনার কাছে আমি কত তুচ্ছ। আমার জন্য জীবনে কখনো সুখী হতে পারবেন না। দুদিন পরে মনেও পড়বে না আমাকে। শশী বলিল, এতকাল ধরে জড়িয়ে জড়িয়ে বেঁধেছ, আর দুদিনে তোমাকে ভুলে যাব তাই ভেবে নিলে তুমি? শেষ পর্যন্ত কুসুম বলিল, আমার সাধ্যে কি ছোটবাবু আপনাকে জড়িয়ে জড়িয়ে বাঁধব? শশী ক্ষুব্ধ হইয়া বলিল, আজ ওসব বিনয় রাখো বউ। আজে বাজে বকার ধৈর্য আমার নেই। আমার কি হবে না হবে সে কথাও না। স্পষ্ট করে আমায় শুধু তুমি বুঝিয়ে দাও, চিরকাল আমার জন্য ঘর ছাড়তে তুমি পাগল ছিলে, আজকে হঠাৎ বিরূপ হলে কেন? এসব কথায় কলহ হয় ছোটবাবু। যাবার আগে কলহ কি ভালো? কলহ হবে না, বলো। কুসুম ম্লান মুখে বলিল, আপনাকে কি বলবো ছোটবাবু? আপনি এত বোঝেন। লাল টকটকে করে তাতানো লোহা ফেলে রাখলে তাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, যায় না? স্বাদ আহ্লাদ আমার কিছু নেই। নিজের জন্য কোনো সুখ চাই না। বাকি জীবনটা ভাত রেঁধে ঘরের লোকের সেবা করে কাটিয়ে দেব ভেবেছি। আর কোনো আশা নেই, ইচ্ছে নেই। সব ভোতা হয়ে গেছে ছোটবাবু। লোকের মুখে মন ভেঙে যাবার কথা শুনতাম, একদিনে বুঝতে পেরেছি সেটা। কাকে ডাকছেন ছোটবাবু? কে যাবে আপনার সঙ্গে? কুসুম কি বেঁচে আছে? সে মরে গেছে।
কুসুম মরিয়া গিয়াছে। সেই চপল রহস্যময়ী আধো বালিকা আধরমণী জীবনী শক্তিতে ভরপুর অদম্য অধ্যবসায়ী কুসুম। শশী যে কেন আর কথা বলিল না তার কারণটা দুর্বোধ্য। বোধহয় ভাবিবার অবসর পাইবার জন্য। কুসুম তো আজও কাল এখানে আছে, বলিবার কিছু আছে কি না সেটাই আগে ভাবিয়া দেখা দরকার। মিনিট খানেক চুপচাপ দাঁড়াইয়া থাকিবার পর বাড়ির দিকে চলিতে আরম্ভ করিবার সময় কুসুম শুধু বলিল, আপনি দেবতার মতো ছোটবাবু। বাড়ি ফিরিয়া শশী বুঝিতে পারে কল্পনার এমন কতকগুলি স্তর আছে, বিশেষ কোনো উপলক্ষ ছাড়া যেখানে উঠিবার ক্ষমতা মানুষের নাই। এক একটা ঘটনা যেন চাবির মতো মনের এক একটা দুয়ার খুলিয়া দেয়, যে দুয়ার ছিল বলিয়াও মানুষ জানিত না। এত বড় বড় কল্পনা শশীর, এত বিরাট ও ব্যাপক সব মনোবাসনা, একদিনে সব যেন পৃথক অনাবশ্যক হইয়া গেল। শিশুর মনের মতো বড় বড় ইচ্ছাগুলি যৌবনে যেমন চায়। রবার বসানো চাকাযুক্ত গদিয়াটা ঠেলাগাড়িতে চাপার জন্য ছেলেবেলা কত কাঁদিয়াছিল শশী। কলিকাতার মোটর হাঁকাইবার স্বাদ আজ তারই পর্যায়ে গিয়া পড়িয়াছে। গ্রাম ছাড়িয়া কোথায় যাইবে শশী? কি আছে গ্রামের বাহিরে শশীর যা মনোহরণ করিতে পারিবে? একটা প্রকাণ্ড জড় পৃথিবী, অসংখ্য অচেনা মানুষ, কি পাইবে শশী সেখানে? কুসুমের কথাগুলির অন্তরালে যত অর্থ ছিল ক্রমে ক্রমে শশী তা পরিষ্কার বুঝিতে পারে। একদিন দুদিন নয়, অনেকগুলি সুদীর্ঘ বৎসর ব্যাপিয়া তার জন্য কুসুম পাগল হইয়াছিল। তারপর ক্রমে ক্রমে তার সে উন্মাদ ভালোবাসা নির্জীব হইয়া আসিয়াছে। হয়তো মরিয়াই গিয়াছে, কে বলিতে পারে। আজ এই ঘটনা শশীর কাছে যত ভয়ানক মনে হোক, এই পরিণতিই তো স্বাভাবিক। গায়ের মেয়ে, ঘরের বউ কুসুম। মনোবাসনা কতদূর অধম্য হইয়া ওঠায় দিনের পর দিন নৈবেদ্যের মতো নিজেকে শশীর কাছে সে নিবেদন করিয়া চলিয়াছিল। এখন শশী তা বুঝিতে পারে। কুসুমের অমন ভয়ানক উপবাসী ভালোবাসা যে এতকাল সতেজে বাঁচিয়াছিল, তাই তো কল্পনাতীত রূপে বিস্ময়কর। আপনা হইতেই যে প্রেম জাগিয়াছিল, আপনা হইতে স্বাভাবিক নিয়মে তার লয় পাইয়াছে। শশীকে না দেখিয়া এখন কুসুমের দিন কাটিবে, শশীকে বাদ দিয়া কাটিবে জীবন। কুসুমের পরিবর্তনে আশ্চর্য শশী তাই হয় না। ঘরে আগুন লাগিলে আগুন নেবে, বাহিরেও মনেও। কুসুমের মনের আগুন কেন চিরদিন জ্বলিবে? নিজের ব্যাকুলতা শশীকে অবাক করিয়া রাখে। যখনই মনে হয় তার আর কিছুই করিবার নাই, জীবনে যত বড় অসম্ভবকে সম্ভব করিতে পারুক, কুসুমকে আর কোনোদিন সে ভালোবাসাইতে পারিবে না। কষ্টে শশী ছটফট করে। ফুটিয়া ঝরিয়া গিয়াছে, কুসুম মরিয়া গিয়াছে, তারই চোখের সামনে, তারই অন্যমনস্ক মনের প্রান্তে। কি ছেলে খেলায় যে মাতিয়েছিল যে এমন ব্যাপার ঘটিতে দিল। ছেলে খেলাগুলি সবই বর্তমান আছে। হাসপাতালে গেল শশী, নাড়ি টিপিয়া হৃদস্পন্দন শুনিয়া ওষুধ লিখিয়া দিল। ফোড়াও কাটিল একটা। সাত গায়ে রোগীও দেখিতে যাইতে হইল। কতকাল এইসব কর্তব্য শশী করিতেছে, একদিন কি কলের মতো কাজগুলি করা যায়? অন্য মনে কুসুমের কথা ভাবিতে ভাবিতে নাড়ি টিপিতে কেহ তো তাহাকে বারণ করে নাই। এত রাগ কেন শশীর? মরণাপন্ন রুগীকে এমন ধমক দেওয়া কেন? কি আফসোস আজ শশীর, কি আত্মধিক্কার! কারো তা বুঝিবার নাই। ধরিতে গেলে একই দিক দিয়ে এত ভালোই হইয়াছে শশী। ঘরের বউ শুদ্ধ ও পবিত্রভাবে ঘরেই রহিয়া গিয়াছে, রক্ষা পাইয়াছে নীতি ও ধর্ম। সত্যই এদিক দিয়া একটু ভালো লাগা উচিত ছিল। ভালো মন্দের অনেক দিনের পুরনো এসব সংস্কার তার আছে বইকি। তবু একবারও শশীর মনে হইল না একদিন অনেক ভনিতা করিয়া কুসুমকে যে কথাগুলি বুঝাইয়া বলিতে গিয়াছিল, আজ প্রকারান্তরে তাই ঘটিয়াছে। শান্ত মনে বুঝিয়া শুনিয়া চারিদিকে বিবেচনা করিয়া কুসুমকে সে যে আত্মসংযম
অভ্যাস করিতে বলিয়াছিল, কিছু না বুঝিয়া শুনিয়াই কুসুম এখন অনায়াসে তা পালন করিতে পারিবে। পরদিন সকালে কুসুমকে এ বাড়িতে দেখা গেল, মেয়েদের কাছে বিদায় লইতে আসিয়াছে। আর কেহ হইলে হয়তো ভাবিয়া বসিত এ তার শশীকে দেখিতে আসার ছল। শশী তা ভাবিল না। নিজের পক্ষে সুবিধাজনক ভাবনাগুলিকে শশী চিরকাল ভয়ানক সন্দেহের সঙ্গে বিচার করে। তবু সে করিল কি? বাহিরে দাঁড়াইয়া থাকার বদলে নিজের ঘরে গিয়া সকলে কি ভাবিবে না ভাবিবে একেবারে অগ্রাহ্য করিয়া ডাকিল, পরাণের বউ, একবার শোনো। কুসুম ঘরে আসিয়া বলিল, বিদায় নিতে আসলাম ছোটবাবু। দোষ টোষ যা করেছি মনে রাখবেন নাকি? শশী বলিল, মনে রাখবো না? দোষ গুণ ভালো মন্দ তোমার সম্বন্ধে খুঁটিনাটি তুচ্ছ কথাটি পর্যন্ত কোনোদিন ভুলতে পারবো না বউ। কালের চেয়ে শশীর আজকের প্রেম নিবেদন ঢের বেশি স্পষ্ট। যেমন বলিল তেমনইভাবে শশী যদি কুসুমকে মনে রাখে তবে সত্য সত্যই কি গভীরভাবে কুসুমকে সে ভালোবাসে? কুসুম তাই কাঁদো কাঁদো হইয়া বলিল, এমন করে বললে আমার যে পায়া ভারী হয়ে যায় ছোটবাবু। শশী বলিল, সত্যি কথা আমি সোজা ভাষাতেই বলি বউ, স্পষ্ট করে। ইশারায় ফিসারায় বলা আমার আসে না। যাওয়ার সময় বিপদ করলেন, কুসুম বলিল। নাইবা গেলে, শশী বলিল। কুসুমকে গায়ে রাখিবার জন্যে আজও চেষ্টা করিতেছে শশী। এই শশীকে যেন চেনা যায় না। এমন দীন ভাব সে কোথায় পাইল, কোথায় শিখিল এমন কাঙালপনা? জানে কুসুম থাকিবে না, থাকিলেও ভালোবাসিবে না। তবু উৎসুকভাবে শশী জবাবের প্রতীক্ষা করে। মানুষ যে মরিয়া বাঁচে নাকি তার প্রমাণ আছে। শীতকালে বর্ষার কখন কি মরা নদীতে বান ডাকে না? নিজেকে হয়তো কুসুম বুঝিতে পারে নাই। কাল তালবনে মিথ্যা বলিয়াছিল। কুসুম ভয়ে ভয়ে বলিল, থেকে কি করব ছোটবাবু? তাতে আপনারও কষ্ট, আমারও কষ্ট। এই বয়সে আর কি কষ্ট সইতে পারবো? গলায় দড়ি টড়ি দিয়ে বসবো হয়তো। শশী না পারুক, ইশারায় মনের কথা কুসুম বেশ বলিতে পারে। অনেকদিন শশীকে ওভাবে মনের কথা বলিয়া তার দক্ষতা জন্মিয়াছে। শশী বিবর্ণ হইয়া গেল, সভয়ে বলিল, না বউ না, ওসব কখনো করো না। ওসব নাটকেপনা করতে নেই। গোড়ায় যদি বলতে, থাকার কথা মুখেও আনতাম না। এত যদি বিগড়ে গিয়ে থাকে মন, বাপের বাড়ি গিয়েই থাকো। বুঝে শুনেই তো কাজ করতে বলেছি তোমাকে গোড়া থেকে, চারদিক বিবেচনা করে। কুসুম বলিল, তা না করলে অনেক আগেই গলায় দড়ি দিতাম ছোটবাবু। যাব এবার? এ অনুমতি চাওয়ার কোনো কারণে শশী সেদিন খুঁজিয়া পাইল না। এত কাণ্ড করিয়া কুসুম বাড়ি গেল। এইরকম স্বভাব কুসুমের। জীবনটা নাটকীয় করিয়া তুলিবার দিকে চিরদিন তার বিশেষ পক্ষপাতিত্ব ছিল। শুধু গ্রাম ছাড়িবার কল্পনা নয়, অনেক কল্পনাই শশীর নিস্তেজ হইয়া আসিতেছে। তবে গ্রামে বসিয়া থাকিবার আর কোনো কারণ সে খুঁজিয়া পায় না। হাসপাতালের কাজে বেশ শৃঙ্খলা আসিয়াছে। একজন ডাক্তার নিযুক্ত করিয়া এবার সে বিদায় গ্রহণ করিতে পারিবে। যাওয়ার কথা প্রকাশ করিলে ঘরেও বাইরে একটা হইচই বাঁধিয়া যাইবে। কৈফিয়ত দিতে দিতে, উপদেশ ও উপরোধ শুনিতে শুনিতে বাহির হইয়া যাইবে প্রাণ। এটা এড়ানো চলিবে না। সে তো কুসুম নয় যে যেদিন খুশি তল্পিতল্পা গুছাইয়া চলিয়া যাইতে চাহিলে এত বড় গ্রামের মধ্যে শুধু ব্যস্ত হইবে একজন। হাঙ্গামার ভারটাই যেন শশীকে নিষ্ক্রিয় করিয়া রাখিল। মন তো ভালো থাকেই না, শরীরটাও খারাপ। উৎসাহ এবং জীবনী শক্তির রীতিমতো অভাব ঘটিয়াছে। মাস দুই কাটিয়া গেল। সকালবেলা সূচনা হইয়া একদিন মাঝরাত্রে সেনদিদির অবশ্যম্ভাবে বিপদটি আসিয়া পড়িল। সত্যই বিপদ। সেনদিদি বুঝি বাঁচে না। অনেক বয়সে প্রথম সন্তান হওয়াটা হয়তো আকস্মিক সৌভাগ্য বলিয়া ধরা যাইতে পারে, কিন্তু সেটা বিপজ্জনকও বটে। গোপালের বোধহয় এ আশঙ্কা ছিল। গ্রাম ছাড়িয়া এই সময় দু একদিনের জন্য সে কোথাও যাইত না, সর্বদা খোঁজ খবর লইত। যামিনী কবিরাজের বৈঠকখানায় তার সর্বদা যাতায়াত।
যামিনী বাঁচিয়া থাকিতে সে সেদিকে কখনো যাইত না। সেনদিদির দাদা কৃপানাথ কবিরাজ বড় পোষ মানিয়াছে গোপালের কাছে। লোকটা চিকিৎসা শাস্ত্র পড়িয়াছে ভালো, কিন্তু প্রয়োগ জানে না, পসারও নাই। চরক সুশ্রুতের শ্লোক বলিবার ফাঁকে ফাঁকে সে গোপালের স্তব পাঠ করে কিনা কে জানে। গোপাল তাকে বিশেষ কৃপা করিয়া থাকে। তা না হইলে যামিনী কবিরাজের বাড়ি ঘরে সপরিবারে বাস করিবার সৌভাগ্য তার বেশি দিন স্থায়ী হইতে পারিত না। গোপাল সেনদিদিকে বলিত, এবার তারাও ওদের। সেনদিদি ওদের বলিত, এবার তোমরা এসো। একটা গুরুতর মামলার শুনানি উপলক্ষে গোপাল আজ বাজিতপুরে গিয়াছিল। কোর্টে কাজ থাকিলে সেদিন গোপাল গ্রামে ফেরে না, আজ ফিরিল রাত্রি প্রায় 10টার সময়। সেনদিদির খবরটা আসিল গোপাল যখন খাইতে বসিয়াছে শশীর সঙ্গে। খবরটা দিল কৃপানাথ স্বয়ং। এ তো বিপদ দাদা, আপনাকে একবার যেতে হচ্ছে। গোপাল শুষ্ক মুখে কাতরভাবে বলিল, আমি গিয়ে কি করব হে? শশী বলে, ছেলে তো নেই শ্বশুরের, 3টি শুধু মেয়ে, যা আছে সবই তো পেয়ে যাবে। জমি তোমার নামে মাত্র বাধা। পরাণ প্রকাণ্ড হাই তুলে বলে, শ্বশুরের ইচ্ছে এখানকার জমি জমা বেচে আমরা তার সাথে গিয়ে থাকি। যাও না কেন? তাই কি হয় ছোটবাবু? গা ছেড়ে বাড়িঘর ছেড়ে শ্বশুর বাড়ি পড়ে থাকবো? প্রতিধ্বনির মতো শোনায় কথাটা, যেন কার কথা কে বলিতেছে। কোন বিষয়ে এমন জোরালো নিটোল সিদ্ধান্ত পরান্ত করিয়া রাখে না। শশী যেন শুনিতে পায় কুসুমের বাবা অন্তত বলিতেছে, চল মা কুসি, এখানকার সব বেচে দিয়ে আমার ওখানে থাকবি চল তোরা। আর কুসুম জবাব দিতেছে, তাই কি হয় বাবা? গা ছেড়ে বাড়িঘর ছেড়ে তোমার ওখানে পড়ে থাকবো? শীত জমিবার আগে এবার যামিনী কবিরাজের কাশিটা চিরতরে থামিয়া গেল। 2 দিনের জ্বরে বেচারি গেল মারা। পাচন সিদ্ধ করিবার কটা পড়িয়া রহিল। আলমারিতে শিশি, বোতল, টিনের কৌটো ভরা নানা রকম ঔষধ রহিল। বেড়ায় ঠেকানো রহিল ছকা। বুড়া যামিনীর হৃৎকম্পন আর হামানদিস্তার ঠুক ঠুক শব্দ গেল থামিয়া। খবর পাইয়া আসিল সেনদিদির দাদা কৃপানাথ, সেও কবিরাজ। আসিল সে সপরিবারে। তামাক টানিতে লাগিল। যামিনীর হুকায় আর আলমারি খুলিয়া দেখিতে লাগিল যামিনীর সঞ্চিত ওষুধ। মনে হইল যামিনীর পাচন সিদ্ধ করা কড়াইটাতে আবার হয়তো পাচন সিদ্ধ হইতে থাকিবে। যামিনীর হামান দিস্তায় আবার শব্দ উঠিবে ঠুক ঠুক। কেবল সেনদিদি আর জীবনে সদবা হইতে পারিবে না। তবে শোনা গেল সেনদিদির নাকি ছেলে হইবে। শুনিলে অবশ্য বিশ্বাস করিতে ইচ্ছা হয় না, কিন্তু অবিশ্বাস করিবার উপায় নাই। এ তো কানে শোনা রটনা নয়, চোখে দেখা ঘটনা। সেনদিদির অমন রূপ কাড়িয়া চোখে কানা করিয়া দেবতার কি মমতা হইল যে সেনদিদিকে তিনি শেষে একটি ছেলে দিলেন। আহা দিন! জীবনে মানুষের এটুকু ক্ষতিপূরণ না থাকিলে কি চলে? সন্ধ্যাবেলা শ্রীনাথ মুদির মেয়ে বকুলতলে পুতুল ফেলিয়া গেল। ভোরবেলা সে পুতুল কুড়াইয়া কতকাল আর কাটিবে সেনদিদির? ম্লান হইল শশী, একেবারে বিষণ্ণ বিবর্ণ হইয়া গেল। মাথা নিচু করা বাক্যহীন স্তব্ধতায় সে মুখ হইয়া রহিল। কেন, কি হইল শশীর? গাউদিয়ার নামকরা ডাক্তারের উদীয়মান তরুণ নেতার সেনদিদি তাকে ছেলের মতো ভালোবাসিত, এখন আর বাসে না। তারও অকাট্য প্রমাণ কিছুই নাই। আজ যদি ছেলের মতো ভালোবাসিবার জন্য নিজস্ব একটি ছেলে পায় সেনদিদি, তাতে শশী কেন বিচলিত হয়? গোপাল সভয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে শশী, তোর তো অসুখ বিসুখ হয়নি বাবা? শশী বলে, না। না হলে ভালো, একটু সাবধানে থাকিস সে সময়। শশী ডাক্তারকে গোপাল বলে সাবধানে থাকিতে, বলে সবিনয়ে কৃপা প্রার্থীর মতো। হয়তো গোপালের বলিবার কথা ওটা নয়। শশীর ম্লান বিষণ্ণ মুখ দেখিয়া হয়তো গোপালের হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে। সেই শব্দটা পৌঁছাইয়া দিতে চায় শশীর কানে। আর তো ছেলে নাই গোপালের,
শুধু শশী। বাজিতপুরের কি কাজ ছিল শশীর কে জানে। গ্রামে অসংখ্য কাজ ফেলিয়া হঠাৎ সে বাজিতপুরে চলিয়া যায়। সিনিয়র উকিল রামতারণের বাড়িতে একটি দিন চুপচাপ কাটাইয়া দেয়। তারপর যায় সরকারি ডাক্তারের বাড়ি। সরকারি ডাক্তারের সঙ্গে শশীর সম্প্রীতি খুব ঘনিষ্ঠতা হইয়াছিল। বাড়িতে অতিথি হওয়ার এবার ভদ্রলোকের ক্ষীণাঙ্গিনী, এক স্বামী ও দুই ছেলের সংসার লইয়া বিশেষরূপে বিব্রত স্ত্রীর সঙ্গেও আলাপ পরিচয় হইল। মানসিক বিপর্যয়ের সময় সংসারে এক একটি তুচ্ছ ঘটনা মানুষের কাছে আশ্চর্য সান্ত্বনা মেলে। কাজে অপটু, ভীরু ও নিরীহ এই মহিলাটি অতি অল্প সময়ের মধ্যে শশীকে যেন কিনিয়া ফেলিল। চা দিতে চা উসলাইয়া পড়িতেছে, ছেলে ধরিতে আঁচল খসিতেছে, আঁচল তুলিতে ছড়াইয়া পড়িতেছে চুল। তাড়াতাড়ি ঘরে বাইরে যাইতে চৌকাটে হোঁচটুক লাগিল। থাকিয়া থাকিয়া বলে, আর পারি না বাবা। সত্যই পারে না, তবু জোড়াতালি দিয়া কোনো রকমে সবই করে সে। সেজন্য আড়ালো খোঁজে না। সব ক্রুটি বিচ্যুটি তার প্রকাশ্য। 1 ঘন্টার মধ্যে মানুষের কাছে নিজের স্বরূপ মেলিয়া ধরে বলিয়াই বোধ হয় তাকে তার স্বামীরও ভালো লাগে, শশীরও লাগিল। সুশীলা নাম। শশীকে কুলশীলের পরিচয় দিয়া বলিল, আমার মামা বাড়ি 23 গাছা, আমাদের গা থেকে 6 মাইল। মামাকে চেনেন? হরিশচন্দ্র নিয়োগী। আমি মামা বাড়ি গেছি সেই কোন ছেলেবেলায়, আর এবার এখানে এসে একবার। আমার বাবা মুনসেফ ছিলেন কিনা, সঙ্গে এখানে ওখানে ঘুরে বেড়াতাম। এখন কর্তার সঙ্গে বেড়ান? তা নয়, এই তো 6 মাস হলো এসেছে এখানে। এর মধ্যে বলে কি না বদলি হব। পরদিন সকালে গ্রামে ফিরিবার জন্য শশী নদীর ঘাটে আসিয়া দাঁড়াইল। একটা নৌকা ভাড়া করিতে হইবে। ঘাটে কুসুমের বাবা অনন্তের সঙ্গে শশীর দেখা হইয়া গেল। অনন্ত বলিল, ডাক্তারবাবু এখানে? শশী বলিল, একটু কাজে এসেছিলাম, একটা নৌকা নিয়ে গায়ে ফিরব। অনন্ত বলিল, নিজের নৌকা আনেননি? আমিও গাও দিয়ে যাচ্ছি ডাক্তারবাবু, আমার নৌকাতেই চলুন না। একটু তবে বসুন নৌকায় উঠে। বাজার থেকে 1 জোড়া শাড়ি কিনে আনি ঝা করে মেয়েটার জন্যে। আরে হেই হানিফ, আনো না বাবা, এদিকে সরিয়ে আনো নৌকা, ডাক্তারবাবু উঠবেন। অল্পক্ষণের মধ্যেই কুসুমের জন্য 1 জোড়া শাড়ি কিনিয়া অনন্ত ফিরিয়া আসিল। নৌকায় উঠিয়া শশীর একটু তফাতে হাত পা মেলিয়া বসিয়া বলিল, মেয়ে যেতে লিখেছে ডাক্তারবাবু, লিখেছে একেবারে বড় নৌকা নিয়ে এসে 2 দিন এখানে থেকে সবাইকে নিয়ে ফিরে যাবে। আপনি আমার যা উপকার করলেন ডাক্তারবাবু, কি আর বলবো। শশী অবাক হইয়া বলিল, আমি আবার কি উপকার করলাম আপনার? অনন্ত বলিল, মেয়ে কি আমায় লেখেনি ডাক্তারবাবু? আপনার পরামর্শে আমায় কাছে গিয়ে থাকা ঠিক করেছে। যা মাথা পাগল মেয়ে আমার, আপনার পরামর্শ যে শুনল তাই আশ্চর্য। বলছি কি আজ থেকে? সেই যেবার বেয়াই অপঘাতে মরল তখন থেকে মেয়ে মেয়ে জামাইকে তোষামত করছি। কাজ কি বাবু তোদের এত কষ্ট করে এখানে থাকার? আমার কাছে এসে থাক। জামাইয়ের মতামতের জন্যে ভাবিনি ডাক্তারবাবু। সে জলের মানুষ, মেয়ে রাজি হলে সেও রাজি হতো। মেয়েই ছিল বেকে, বলতো শাশুড়ি আছে, ননদ আছে, ওরা আমায় বাপের বাড়ি গিয়ে থাকতে চাইবে কেন? বেশ ভালো কথা। ননদের বিয়ে হওয়া পর্যন্ত চুপচাপ রইলাম। তখন রইল শুধু এক শাশুড়ি, সেও অরাজি নয়। এবার তবে আয়। তাও না, 10টা ওজোর দিয়ে মেয়ে আমার এখানকার মাটি কামড়ে রইল। নিত্য অভাব, কি সুখে যে ছিল কে জানে। তা ঠিক, কি সুখে কুসুম গাও দিয়ে ছিল এতকাল। অনন্ত সম্পন্ন গৃহস্থ, তার গায়ের শাঠিনের কোট আর কোমরে বাঁধা উড়ানির তা ঘোষণা করে বাপের কাছে কুসুম পরম সুখে থাকিতে পারিত। এতদিনে কুসুমের তবে সুমতি হইয়াছে। শশীকে জানাইয়া সুমতিটা হইলে খুব বেশি ক্ষতি হইত না। তার পরামর্শে মতিগতি ফিরিয়াছে। বাপকে এ কথা লিখিবার কি উদ্দেশ্য ছিল কুসুমের? কোমরে বাঁধা উড়ানি ও কোটটা খুলিয়া রাখিয়া
আরাম করিয়া বসিয়া অনন্ত বলিল, শ্রাবণ মাসে আগেরবার যখন নিতে আসি আপনার সঙ্গেই সেবার এলাম বাজিতপুর পর্যন্ত। সেবারে রাজি হয়েছিল, যেতে যেতে আবার মত পাল্টালো। বড় ছেলে মানুষ পরাণের বউ, শশী বলিল। অনন্ত বলিল, ছোট মেয়ে, বড় দু বোনের বিয়ের পর ওই ছিল কাছে, বড্ড আদরে মানুষ হয়েছিল, একটু তাই খেয়ালি হয়েছে প্রকৃতি। সবচেয়ে ভালো যার বর দেখে ওর বিয়ে দিলাম। ওর অদেষ্টেই হলো কষ্ট। সংসারে মানুষ চাই এক, হয় আর। চিরকাল এমনই দেখে আসছি ছোটবাবু। পুতুল বই তো নই আমরা, একজন আড়ালে বসে খেলাচ্ছেন। শশী একটু হাসিয়া বলিল, তাকে একবার হাতে পেলে দেখে নিতাম। অনন্ত বলিল, তেমন করে চাইলে পাবেন বই কি, ভক্তের তো দাস তিনি। নদী ছাড়িয়া নৌকা খালে ঢোকে। অনন্তের সঙ্গে এ কথা ও কথা বলিতে বলিতে খাপ ছাড়া তবে জিজ্ঞাসা করিল, পরাণ বুঝি সব বেচে দেবে, বাড়ি ঘর জমি জায়গা? অনন্ত বলিল, আমার কাছে গিয়ে থাকলে এখানে বাড়িঘর রেখে কি করবে? তাড়াহুড়ো কিছু নেই, আস্তে আস্তে সব বেচবে। কেউ কিনবে যদি আপনার জানা থাকে বলবো, জানা থাকলে আপনাকে বলবো। কুসুম তবে সত্য সত্যই যাইবে চিরকালের জন্য গাউদিয়া ছাড়িয়া। এত তাড়াতাড়ি করিবার কি দরকার ছিল? শশীও তো যাইবে, কুসুমের চেয়েও অনেক দূর দেশে, অনাত্মীয় মানুষের মধ্যে। শশীর বিদায় নেওয়া পর্যন্ত কুসুম কি গ্রামে থাকিতে পারিত না? হয়তো পরাণের শরীর ভাঙিয়া গিয়াছে বলিয়া কুসুম তাড়াতাড়ি সরিয়া যাইতে চায়, সেখানে বিশ্রাম জুটিবে পরাণের। অল্প চিন্তায় সে বেকুল হইবে না। ভোরে 5টায় ভাঙা শরীর লইয়া ছুটিতে হইবে না মাঠে। কাজটা খুব বুদ্ধিমতির মতোই করিতেছে কুসুম। তবু শশীকে কি সে বলিতে পারিত না একবার? মতেও কুমুদের ব্যাপারটা শুনিবার জন্যে একদিন কত ভোরে কুসুম তাকে তালবনে ডাকিয়া লইয়া গিয়াছিল। এত বড় একটা উপলক্ষ পাইয়াও কুসুম কি তার পুনরভিনয় করিতে আসিতে পারিত না? কথাটা বলিবার ছুতোয় অসময়ে একবার কি সে আসিতে পারিত না শশীর ঘরে? গোপাল উঠিয়া দাওয়ায় বসিয়া থাকিবে, আর দরজা বন্ধ করিয়া অনেকক্ষণ শশীর কাছে তাহাকে বসিয়া থাকিতে হইবে। এরকম একটা প্রত্যাশা করিয়া কুসুম রাগ করিয়াছে বাকি। বাড়িতে পা দেওয়া মাত্র গোপাল বলিল, কোথায় গিয়েছিলিস শশী? ম্যাজিস্ট্রেট সাহেব পরশু থেকে তাঁবু ঘেরে বসে আছেন গায়ে। 10 বার তার চাপরাশি তোকে ডাকতে এলো। শীতলবাবু দুবেলা লোক পাঠাচ্ছেন। কোথায় গেলি, কবে ফিরবি, তাও কিছু বলে গেলি না। যা যা, ছুটে যা, দেখা করে আয় গে সাহেবের সঙ্গে, ভালো পোশাক পরে যা। শশী বলিল, এতবেলায় আমি ফিরিলাম, খাবো না দাবো না, ছুটে সাহেবের সাথে দেখা করতে যাব? কি যে বলেন তার ঠিক নেই। গোপালের উৎসাহ নিভিয়া গেল। বলিল, আমি কথা কইলেই তুই চটে উঠিস শশী। শশী বলিল, চটব কেন, সকাল থেকে খাইনি কিছুই, খিদে তেষ্টা তো আছে মানুষের। খাসনি? সকাল থেকে খাসনি কিছু? গোপাল ব্যস্ত হইয়া উঠিল। শিগগির স্নান করে নে তবে। ও কুন্দ, তোরা সব গেলে কোথায় শুনি? সকাল থেকে কিছু খায়নি শশী, সব কটাকে দূর করবে এবার বাড়ি থেকে। বিকালে শশী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করিয়া আসিল। সাতগার স্কুল, গাউদিয়ায় হাসপাতাল, সব শীতলবাবু তাহাকে দেখাইয়াছেন। শশীকে বসাইয়া অনেকক্ষণ হাসপাতালের সম্বন্ধে কথা বলিলেন। যাদবের মরণের ইতিহাসটা মন দিয়া শুনিলেন। এ বিষয়ে অদম্য কৌতূহল দেখা গেল তার। শশী নিচে দাঁড়াইয়া সব দেখিয়াছে। ব্যাপার নিচে তবে সে একটু ব্যাখ্যা করুক না। শশীর আজ কিছু ভালো লাগিতেছিল না। তাছাড়া যাদবের ও পাগল দিদির মরণকে তার ব্যাখ্যা করিবার উপায় নাই। চিরদিন শুধু তার মনে মনেই থাকিবে। তারপর 1 কাপ চা খাওয়াইয়া হাসপাতালের ফান্ডে 100 টাকা চাঁদা দিবার প্রতিশ্রুতি দিয়া ম্যাজিস্ট্রেট শশীকে বিদায় দিলেন। সেখান হইতে সে শীতলবাবুর বাড়ি গেল। কিছু না বলিয়া উধাও হওয়ার জন্য শশীকে একচোট বকিলেন শীতলবাবু। তারপর তিনিও 1 কাপ চা খাওয়াইয়া শশীকে বিদায় দিলেন। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে।
শীতলবাবুর সঙ্গে আলো দিতে চাহিয়াছিলেন। পকেটে টর্চ আছে বলিয়া শশী বারণ করিয়া আসিয়াছে। সমস্ত পথ একবারও সে টর্চের আলো ফেলিল না, অন্ধকারে হাঁটিতে লাগিল। হাসপাতালে নিজের ঘরে গিয়া সে বসিল। হাসপাতালে 20 টাকা বেতনের কম্পাউন্ডার বোধ হয় আজ এই সময় শশীর আবির্ভাব প্রত্যাশা করে নাই। কোথায় যেন চলিয়া গিয়েছে। প্রায় 2 ঘণ্টা পরে সে ফিরিয়া আসিল। শশী কিন্তু তাহাকে কিছুই বলিল না। হাসপাতালে 6টি বেড, তার মধ্যে 2টি মাত্র দুজনের রোগী দখল করিয়াছে। তাদের দেখিয়া কম্পাউন্ডারকে তাদের সম্বন্ধে উপদেশ দিয়া শশী বাড়ি ফিরিল। কি আজ বিগড়ায় গিয়াছে মন। বাসুদেব বাড়ুজ্যের বাড়িটা অন্ধকার। সামনে সেই প্রকাণ্ড আম গাছটা, যার ডাল ভাঙিয়া পড়িয়া একটা ছেলে মরিয়াছিল। মরণের সঙ্গে কত ঘনিষ্ঠ সম্পর্ক শশীর, তবু সেই ছেলেটাকে আজও সে ভুলিতে পারিল না। চিকিৎসায় ভুল হইয়াছিল কি? দেহের ভেতরে কি এমন কোনো আঘাত লাগিয়াছিল ছোটবাবু সে যাহা ধরিতে পারে নাই? আজ আর সে কথা ভাবিয়া লাভ নাই। তবু শশী ভাবে, গ্রামের এমন কত কি শশীর মনে গাঁথা হইয়া আছে। এই জন্য ভাবনাও হয় শশীর, গ্রাম ছাড়িয়া সে যখন বহু দূর দেশে চলিয়া যাইবে, গ্রাম্য জীবনের অসংখ্য ছাপ যদি মন হইতে তার মুছিয়া না যায়, চিন্তা যদি তার শুধু এই সব খণ্ড খণ্ড ছবি দেখা আর এই সব ঘটনার বিচার করায় পর্যবসিত হয়। শ্রীনাথের দোকানে একটু দাঁড়ায় শশী। কি খবর শ্রীনাথ? মেয়ের জ্বর? কাল একবার নিয়ে যেও হাসপাতালে, ওষুধ দেব। চলিতে চলিতে শশী ভাবে যে তার কাছে অসুখের কথা বলে সকলে, ওষুধ চায়। বাঁধানো বকুলতলাটা ঝরা ফুলে ভরিয়া আছে। এত ফুল কেন? বাড়ির সামনে বাঁধানো দেবধর্মী গাছতলা। সেন দিদি বুঝি আর সাফ করে না? বাড়িতে ঢুকিবার আগে শশী দেখিতে পায় পরাণের বড় ঘরের জানালাটা আলো হইয়া আছে। বাপ আসিয়াছে বলিয়া কুসুম বোধ হয় আজ তার বড় ঝোলানো আলোটাতে তেল ভরিয়া জ্বালিয়া দিয়াছে। মনটা কেমন করিয়া ওঠে শশীর। হয়তো পরশু, তারপর দিন কুসুম গা ছাড়িয়া যাইবে, আর আসিবে না। ঝোঁকের মাথায় কাজ করার অভ্যাস শশীর কোনোদিন ছিল না। মনের হঠাৎ জাগা ইচ্ছাগুলিকে চিরদিন সামলাইয়া চলিবার চেষ্টা করে। তবে এমন কতকগুলি অসাধারণ জোরালো হঠাৎ জাগা ইচ্ছা মানুষের মধ্যেই মাঝে মাঝে জাগিয়া ওঠে, যে সেই সব দমন করার ক্ষমতা কারো হয় না। সকালে উঠিয়া কিছুই সে যেন ভাবিল না, কোনো কথা বিবেচনা করিয়া দেখিল না। সোজা পরাণের বাড়ি গিয়া রান্নাঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলিল, একবার তালবনে আসবে বউ? কুসুম অবাক। তালবনে? কেন? তালবনে কেন এই সকালবেলা? এসো, কটা কথা বলবো তোমাকে। কথা বলবেন? হাসবো না কাঁদবো ভেবে পাই না ছোটবাবু। জন্ম বয়সে আজ প্রথম আমাকে যেচে কথা বলতে এলেন, তাও তালবনে ডেকে। যান, আমি আসছি। তালবনের সেই ভূপতিত তালগাছটায় শশী বসিয়া রহিল। এমন সকালবেলা একদিন তাকে ডাকিয়া আনিয়া কুসুম সেখানে বসিয়া মতির কথা শুনিয়াছিল। খানিক পরে আঁচলে বাঁধা চাবির গোছা খেলার ছলে মৃদু মৃদু শব্দে বাজাইতে বাজাইতে কুসুম আসিল। এত উৎফুল্ল কেন কুসুম আজ? আজ যে চিরতরে বিদায় গ্রহণ করিবে। মুখখানা একটু তাহার ম্লান দেখাক, চোখে থাক গোপন রোধনের চিহ্ন। কথা শশী বলিতে পারিল না। নিজের মুখখানা ম্লান করিয়া কুসুমের ভাব দেখিতে লাগিল। হাসব? কুসুম জিজ্ঞাসা করিল। কেন হাসবে কেন? কুসুম হাসিয়া বলিল, আমার হাসি দেখলে আপনার মন নাকি জুড়িয়ে যায়, তাই শুধুচ্ছি। শশী বলিল, তামাশা করার জন্য তোমাকে এখানে ডাকি নেব? আহা, তা তো জানি না। তামাশাই করলেন চিরকাল, তাই ডাকলে মনে হয় তামাশা করার জন্যই বুঝি ডেকেছেন। বসি তবে, বসে শুনি কি জন্য ডাকলেন। শশী বলিল, এ কথা কি করে বললে বউ? চিরকাল তোমার সঙ্গে তামাশা করেছি। তামাশা নয়, তবে ঠাট্টা বুঝি। শশী একটু রাগ করিয়া বলিল, তোমার কি হয়েছে বউ বুঝতে পারছি না।
কুসুম তবু হালকা সুর ভারী করে না, বলিল, কি করে বুঝবেন? মেয়ে মানুষের কত কি হয়, সব বোঝা যায় না। হলেনি বা ডাক্তার, এ তো জ্বর জ্বালা নয়। শশী জ্বালা বোধ করে। এ কি আশ্চর্য যে কুসুমকে সে বুঝিতে পারে না। মৃদু স্নেহ সিঞ্চিত অবজ্ঞার 7 বছর যার পাগলামকে সে প্রশ্রয় দিয়েছিল, শশীর একটা দুর্বোধ্য কষ্ট হয়, যা ছিল শুধু জীবন সীমায় বহিঃপ্রাচীর। হঠাৎ তার মধ্যে একটা চোরা দরজা আবিষ্কৃত হইয়াছে। ওপাশে কত বিস্তৃত, কত সম্ভাবনা, কত বিস্ময়! কেন চোখ ছলছল করিল না কুসুমের? একবার বাপের বাড়ি যাওয়ার নামে আছাড় খাইয়া তাহার কোমর ভাঙিয়াছিল, যদিবা শেষ পর্যন্ত গেল। ফিরিয়া আসিল 15 দিনের মধ্যে। এখানে এমনভাবে হয়তো এই তাদের শেষ দেখা। এই জীবনে হয়তো আর এত কাছাকাছি তারা আসিবে না। আর আজ একটু কাঁদিল না কুসুম? গাঢ় সজল সুরে একটি আবেগের কথা বলিল না? কুসুমের মুখে ব্যথার আবির্ভাব দেখিতে শশীর দুচোখ আকুল হইয়া ওঠে। অস্ফুটকারা শুনিবার জন্য সে হইয়া থাকে উৎকর্ণ। কে জানিত কুসুমের দৈনন্দিন কথা ও ব্যবহার মেশানো অসংখ্য সংকেত, অসংখ্য নিবেদন এত প্রিয় ছিল শশীর। এত সে ভালোবাসিত কুসুমের জীবনধারায় মৃদু এলোমেলো অফুরন্ত কাতরতা চিরদিনের জন্য চলিয়া যাইবে। আর আজ এই তালবনে তার এত কাছে বসিয়া খেলার ছলে কুসুম শুধু বাজাইবে চাবি। কি অন্যায় কুসুমের, কি সৃষ্টি ছাড়া পাগলামি! পা দিয়া ছোট একটি আগাছা নাড়িয়া দিতে ঝরঝর করিয়া শিশির ঝরিয়া পড়িল। শশীর মনে হইল কুসুমকে ধরিয়া এমনই ঝাঁকুনি দেয়, যাতে তার চোখের আটকানো জলের ফোঁটাগুলি এমনইভাবে ঝরিয়া পড়ে এবং দু চোখ মিলিয়া সে তা দেখিতে পায়। কুসুম জিজ্ঞাসা করিল, কথা বলবেন বলে ডেকে এনে চুপচাপ কেন ছোটবাবু? শশী বলিল, শুনলাম তোমরা নাকি গা ছেড়ে চলে যাচ্ছ, তাই শুধুতে ডাকলাম। কুসুম অনায়াসে বলিল, পরশু যাব। আমায় যে বলনি কিছু। কখন বলবো? আপনি কি আসেন? শশী রাগিয়া বলিল, নাই বা এলাম, জানো না কাজের ভিড়ে কত ব্যস্ত থাকি। মিথ্যে করে ভাঙা হাত দেখাতে বৃষ্টি মাথায় করে যেতে পারো। এত বড় একটা খবর দেবার জন্যে একবার যেতে পারলে না? এ কথায় ক্রোধের কি অপূর্ব ভঙ্গি না কুসুম করিল। দু হাতে মুখের দুপাশের আলগা চুলগুলি পিছনে ঠেলিয়া দিয়া এমন তীব্র দৃষ্টিতে শশীর দিকে চাহিল যে মনে হইল শশী যেন দুরন্ত অবাধ্য শিশু। এখুনি কুসুম তাকে একটা চট চাপড় মারিয়া বসিবে। এমন তো ছিল না কুসুম। শশী কবে তাকে অপমান না করিয়াছে, কবে মান রাখিয়াছে তার অভিমানের, কবে এমন কথা বলিতে ছাড়িয়াছে যা শুনিলে গা জ্বলিয়া যায় না। কোনোদিন রাগ সে করে নাই, ভর্ৎসনার চোখে চাহে নাই। আজ এই সামান্য অপমানে সে একেবারে ফুপিয়া উঠিল বাঘিনীর মতো। কৃপানাথ বলিল, একবার যেতেই হচ্ছে, একটা বুদ্ধি পরামর্শ দিয়ে। বুদ্ধি পরামর্শ? বিপদে বুদ্ধি পরামর্শ দিতে যাওয়াটা দোষের নয়। গোপাল তাড়াতাড়ি খাওয়া শেষ করিয়া উঠিয়া গেল। ধীর স্থির থাকিবার চেষ্টা করেও গোপাল কিন্তু চাঞ্চল্য চাপিতে পারে না। বাড়ির মেয়েরা মুখ চাওয়াচাই করে। মাথা হেট করিয়া শশী নীরবে খাইয়া যায়। ও বাড়িতে গিয়ে কৃপানাথকে গোপাল কি পরামর্শ দেয় সেই জানে। খাইয়া উঠিয়া শশী ঘরে গিয়া বসিতে না বসিতে আবার আসিয়া হাজির হয়। বলে, তোমাকে একবার যেতে হবে শশী। শশী বলে, আমাকে অনুগ্রহ করে তুমি বলবেন না। হ্যাঁ? বলিয়া কৃপানাথ একটু থামে। শীর্ণ মুখখানা তাহার একটু লম্বাটে হইয়া যায়। ভাবিয়া বলে, আমি আপনার পিতৃবন্ধু। শশী বলে, আপনি যান মশাই, আমার ঘুম পেয়েছে। কৃপানাথ আবার একটু থামে। থতমত ভাবটা কাটিতে একটু সময় লাগে তার। তার সংস্কৃত শ্লোক বলার মতো গড়গড় করিয়া বিপদের কথা বলিয়া যায়। চোখ দুটো তার ছলছল করে। শশী না গেলে সে দিতে পাচিবে না।
গেলেও বাঁচবে কিনা ভগবান জানেন। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আসকে না, তাই দয়া করে আপনি একবার চলুন শশীবাবু। গায়ে আর ডাক্তার নাই। কৃপানাথ নিজে যদিও চিকিৎসক, এসব হাঙ্গামার ব্যাপার সে বোঝে না। জ্বর জ্বালা হয়, পাচন বড়ি দিয়া চোখের পলকে সারাইয়া দেবে, এ তো তা নয়। শশী ভিন্ন, সেনদিদির এখন আর গতি নাই। শুনিতে শুনিতে শশীর মনে পড়ে সেনদিদির সেই বসন্ত হওয়ার ইতিহাস। অসময়ে সাতগার একটি বসন্ত রোগীর দেহের বীজাণু 2 মাইল মাঠ ঘাট বাড়িঘর ডিঙায়া সেনদিদির দেহে আসিয়া পৌঁছিয়াছিল। যামিনীর চেলা ছিল সাতগার রোগীটির চিকিৎসক। সেদিন এ বাড়িতে গোপাল আর ও বাড়িতে যামিনী তাকে সেনদিদির চিকিৎসা করিতে দেয় নাই। কত যুক্তি তর্ক অপমান আস্ফালনের বাধা ঠেলিয়া সেনদিদিকে সে বাঁচাইয়াছিল, একরকম গায়ের জোরে। আজ আবার অন্য কারণে সেনদিদি মরিতে বসিয়াছে। আজ তার চিকিৎসা করিতে বাধা নাই। নিজে গোপাল ডাকিয়া পাঠাইয়াছে। কেন ডাকিয়াছে? পুত্র বলিয়া এভাবে তাকে ডাকিবার অধিকার কে দিয়াছে গোপালকে? সেনদিদি মরুক বাচুক শশীকে গ্রাহ্য করে? এমন কত রোগী শশীর নিজের হাতে মরিয়াছে। সেনদিদি তো আজ শশীর রোগীও নয়। আর সমস্ত কথা সে যদি ভুলিয়াও যায়, যদি শুধু মনে রাখে যে সে ডাক্তার, মরণাপন্ন রোগীর আত্মীয় তাকে ডাকিতে আসিয়াছে, তবু না যাওয়ার অধিকার তার আছে। দেহ তার অসুস্থ, দুর্বল। সমস্ত দিন খাটিয়া খাটিয়া সে শ্রান্ত ক্লান্ত হইয়া পড়িয়াছে। এখন ডাক আসিলে সে ফিরাইতে পারে বই কি? তার কি বিশ্রামের দরকার নেই? কৃপানাথ ক্ষুণ্ণ মনে চলিয়া গেলে আলোটা কমাইয়া শশী খাটে বসিয়া একটা মোটা চুরুট ধরাইল। আজকাল বিড়ির বদলে সে চুরুট খায়। কুন্দ আসিয়া জিজ্ঞাসা করিল, এখন শোবেন শশী দাদা? মশারি টাঙিয়ে দেব? শশী বলিল, দে। মশারির কোণ বাঁধিতে বাঁধিতে কুন্দ বলিল, সেনদিদিকে একবার দেখতে যাবেন না শশী দাদা? শশী রাগিয়া আগুন হইয়া বলিল, তুই আমার সঙ্গে ইয়ার্কি দিচ্ছিস নাকি কুন্দ? কুন্দ তথমত খাইয়া গেল। তারপর কাঁদিয়া বলিল, দুটি খেতে পড়তে দিচ্ছেন বলে আমি কথা কইলেই আপনি রেগে যান? কি করেছি আপনার আমি? এর চেয়ে আমায় তাড়িয়ে দিন শশী দাদা, আমি যেখানেই হোক চলে যাই। শশী নরম হইয়া বলিল, আজে বাজে কথা বলিস, তাই তো রাগ হয়। কুন্দর কান্না সহজে থামে না। সে কাঁদিতে কাঁদিতে বলিল, আজে বাজে কথা কখন বললাম? কখন ইয়ার্কি দিলাম? একবার চিকিৎসা করে ওকে বাঁচিয়েছিলেন, তাই তো বললাম দেখতে যাবেন কিনা, তাও দোষের হয়ে গেল। শশী আরও নরম হইয়া বলিল, শরীরটা ভালো নেই কুন্দ, গা হাত পা ব্যথা করছে, কাঁদিস না। কাজের কাজটা চটপট শেষ কর দেখি, শুয়ে পড়ে। রাত প্রায় 12টার সময় শশী দরজা ঠেলিয়া গোপাল আস্তে আস্তে ডাকিল। শশী ঘুমালে? অসুস্থ শরীরের তণ্ডাচ্ছন্ন ভাবটা এতক্ষণে শশীর ঘুমে পরিণত হইতেছে। জাগিয়া সাড়া দিতে গোপাল দরজা খুলিতে বলিল। শশী উঠিয়া দরজা খুলিয়া দিল। গোপালের হাতে আলো ছিল, মেঝেতে সেটা নামাইয়া দিয়া সে বসিল খাটে। গোপাল স্তব্ধ, বিষণ্ণ, গম্ভীর। মনে হয় কথা সে কিছুই বলিবে না। নির্বাক আবেদনের ভঙ্গিতে এমনইভাবে মধ্যরাত্রে বসিয়া থাকিবে ছেলের ঘরে, ছেলের সামনে। শশী শেষে বিরক্ত হইয়া বলিল, আমার ঘুম পাচ্ছে। গোপাল বলিল, ঘুম পাচ্ছে? তা পাবে বই কি, রাত কি কম হলো? শরীরটাও তো তোমার ভালো নেই। একটা মানুষ মরে যাচ্ছে তাই, নইলে তোমায় ডাকতাম না শশী। শশী চুপ করিয়া রহিল। গোপাল ব্যগ্রভাবে বলিল, যাবি না একবার? শুধু তো মরবে না শশী, কি যন্ত্রণায় যে পাচ্ছে। শশী বলিল, বাজিতপুর থেকে ওরা ডাক্তার আনলো না কেন? বিকেলে লোক পাঠালে এতক্ষণে এসে পৌঁছত। গোপাল বলিল, সে বুদ্ধি কারো হয়নি। তুই গায়ে থাকতে বাজিতপুরে ডাক্তার আনতে লোক পাঠাইবে বা কেন? তোর চেয়ে তারা তো বেশি জানে শোনে না। ডাকলে তুই যে যাবি না ওরা তা ভাবতেও পারেনি শশী। কৃপানাথ এখন আমার হাতে পায়ে ধরে কাদা কাটা করছে, বাবা
তুই অপমান করে তাড়িয়ে দিলি, তাই তোর কাছে আসতে আর সাহস পাচ্ছে না। শশীর ভয়ানক কষ্ট হইতেছিল। সে মৃদু স্বরে বলিল, মান অপমান তো আমারও আছে বাবা। গোপাল বলিল, না না, তোকে অপমান করেনি শশী। না বুঝে যদি একটা কথা বলে থাকে। কথা গোপাল শেষ করে না। তারপর দুজনেই চুপ করিয়া থাকে। উসখুস করে গোপাল। করুণ চোখে সে তাকায় শশীর দিকে। মেরজাই এর ফিতাটা টান দিয়া খুলিয়া বুকটা উদলা করিয়া দেয়। খাইয়া উঠিয়া পান মুখে দিবার সময় পায় নাই। তবু হয়তো অভ্যাসে, হয়তো মানসিক চাঞ্চল্যে মুখের শূন্যতাটা পানের মতো বার কয়েক চিবাইয়া দেয়। বড় অদ্ভুত রকমের শ্রীহীন দেখায় গোপালকে। গোপাল যে নিজেই তাহাকে অনুরোধ করিতে আসিতে পারিবে, শশী এটা ভাবিতে পারে নাই। এত বেশি সেনদিদির জীবনের মূল্য গোপালের কাছে। একদিন ওর চিকিৎসা করিতে কেন তবে সে তাকে বাধা দিয়েছিল? গভীর দুঃখ ও লজ্জায় শশীর মন ভরিয়া গিয়েছিল। তবু সে মনে মনে আশ্চর্য হইয়া গেল। বসন্ত যখন রূপ মুছিয়া লইয়া গেল, সেনদিদির তখন মমতা আসিল গোপালের, এমন গভীর অভুজ স্নেহ। তারপর শশী বলিল, যান, শোবেন যান আপনি, আমি যাচ্ছি ও বাড়ি জামাটা গায়ে দিয়ে। গোপাল নিরুত্তরে উঠিয়া গেল। মুখ দিয়া আর তাহার কথা বাহির করার ক্ষমতা ছিল না। শশী তাহাকে অনেক কষ্ট দিয়াছে। আজ যে কষ্ট দিল তার তুলনা হয় না। কৃপানাথ যখন ডাকিতে আসিয়াছিল, তখন যদি শশী সেনদিদিকে দেখিতে যাইত, এ লজ্জাটা তবে গোপালের থাকিতে পারিত নেপথ্যে। এভাবে যখন তাহাকে যাইতেই হইল, সেনদিদিকে বাঁচানোর চেষ্টাটা শশী বিশেষ সমারোহের সঙ্গেই করিয়া দেখিল। রাত দুপুরে এই বিপদগ্রস্ত বাড়িতে সে আরও একটা অতিরিক্ত বিপর্যয় আনিয়া ফেলিল। হুকুম দিয়া, ধমক দিয়া সকলকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। অনেক জল গরম হইল। লোক পাঠাইয়া হাসপাতাল হইতে ওষুধ, যন্ত্রপাতি ও কম্পাউন্ডারকে আনানো হইল। দেখিয়া কে বলিবে, কিছুক্ষণ আগেও উদাসীন শশী সেনদিদিকে মরিতে দিতে প্রস্তুত ছিল। আবার তেমনি জিদ শশীর আসিয়াছে, যার জোরে সেনদিদিকে আগে একবার সে বাঁচাইয়াছিল। সেদিন সে লড়িয়াছিল বাহিরের লোকের সঙ্গে, আজকে তাহাকে লড়িতে হইল আপনার বাবার সঙ্গে। মুমূর্ষ সেনদিদিকে দেখিয়াও কি শশীর মনের বিতৃষ্ণা মিলাইয়া গেল না? সব তো তারই হাতে। এ দুজনের মরণ বাচন কি না করিতে পারে শশী? শুধু সেনদিদির নয়, সেনদিদির নবাগত চিহ্নের চিহ্নকেও তো সে চিরদিনের জন্য পৃথিবী হইতে মুছিয়া দিতে পারে। কারো প্রশ্ন করাও চলিবে না, কেন এমন হইল? শশী কি শুধু মানুষ বাঁচাইতে শিখিয়াছে, মারিতে শিখে নাই? অতি সহজে অন্যমনস্ক অবস্থায় ভুল করার মতো করিয়াও সে তা পারে। বাকি জীবনটা তাতে খুব কি আফসোস করিতে হইবে শশীকে? শেষ রাত্রে একটি ছেলে হইল সেনদিদির। ভোরবেলা সেনদিদি মরিয়া গেল। এত কম জীবন শক্তি ছিল সেনদিদির, এত দুর্বল হইয়া গিয়াছিল তার হৃৎপিণ্ড, যে প্রথমে তাকে পরীক্ষা করিয়া শশীর বিশ্বাস হইতে চাহে নাই। সেনদিদিকে দেখিয়া কখনো মনে হয় নাই তার দেহযন্ত্রের আসল ইঞ্জিনটা এমন হইয়া গিয়াছে। তবু শশীও ভাবিতে পারে নাই এ যাত্রা সে রক্ষা পাইবে না। ডাক্তার মানুষ সেও যেন ভালো করিয়া বুঝিতে পারিল না, অজ্ঞান অবস্থা পার হইয়া সেনদিদির যখন শান্ত হইয়া ঘুমাইতে আরম্ভ করা উচিত ছিল, হঠাৎ হাত পা কেন ঠান্ডা হইয়া আসিল। শশী জানে এরকম হয়। মানুষের দেহের মধ্যে আজও এমন কিছু ঘটিয়া চলে, এ যুগের ধন্বন্তরেরও যা থাকে জ্ঞান বুদ্ধির অগোচর। এ তো মানুষের বানানো কল নয়। তবু শশীর রাত জাগা চোখের আরক্ত ভাব যেন বাড়িয়া গেল। অবসাদে যেন হইয়া উঠিল অসহ্য। আর কিছু করিবার ছিল না। বাড়ি গিয়া স্নান করিয়া শশী কড়া এক কাপ চা খাইল, তারপর শুইয়া পড়িল। আসিবার সময়ও বাহিরে গোপালকে সে দেখিয়া আসিয়াছে। চেনা ও জানা মানুষগুলির মধ্যে দু চারজনকে শশী যেমন মরিতে দেখিয়াছে, তেমনি তাদের ঘরে দু চারজনকে জন্ম লইতেও দেখিয়াছে। দুই চারজন মরিবে, দুই চারজন জন্ম লইবে,
এই তো পৃথিবীর নিয়ম। তবু এইসব মরণে অভ্যস্ত শশী ডাক্তারকে বড় বিচলিত করে। যারা মরে তারা চেনা, স্নেহে ও বিদেশের দীর্ঘকালীন ব্যাপী সম্পর্ক তাদের সঙ্গে, যারা জন্মায় তারা তো অপরিচিত। এ কথা ভাবে শশী। সেনদিদি কি বাঁচিত? সে যদি অন্যভাবে চেষ্টা করিত, যদি অন্য ওষুধ দিত। শেষের দিকে সে যে ব্যস্তভাবে গোটা 2 ইঞ্জেকশন দিয়েছিল, রোগিণীর পক্ষে তাকেই অতিরিক্ত জোরালো হইয়া থাকিলেও তার দোষ কি? অনেক বিবেচনা করিয়া তবে সে ইঞ্জেকশন দুটো দিয়াছিল। তাছাড়া আর কিছুই তখন করিবার ছিল না। নিজের জ্ঞান বুদ্ধিতে যা ভালো বুঝিয়াছে তাই সে করিয়াছে, তার বেশি আর কি সে করিতে পারে? আজ পর্যন্ত সে যে অনেকগুলি প্রাণ রক্ষা করিয়াছে সেটাও তো ধরিতে হইবে। গোপাল একেবারে মোহমান হইয়া গেল। এমন পরিবর্তন আসিল গোপালের যে সকলের সেটা নজরে পড়িতেছে বুঝিয়া শশীর লজ্জা করিতে লাগিল। গোপাল চিরকাল ভোজন বিলাসী, এখন তার আহারের রুচি নাই, অমন চড়া মেজাজ, কিন্তু মুখ দিয়া আর করা কথা বাহির হয় না। গম্ভীর বিষণ্ণ মুখে বাহিরের ঘরে ফরাসে বসিয়া তামাক টানে আর আবশ্যক অনাবশ্যক নথিপত্র ঘাটে, যেগুলি গোপালের কাছে এতকাল নাটক নভেলের মতো প্রিয় ছিল। মন হয়তো বসে না গোপালের, তবু এই অভ্যস্ত কাজের মধ্যে ডুবিয়া থাকিয়া সে সময় কাটানোর চেষ্টা করে। শশী আশ্চর্য হইয়া যায়। এসব তার কাছে একান্ত খাপছাড়া লাগে। অপ্রত্যাশিত যত কিছু ঘটিয়াছে শশীর জীবনে, তার মতো গোপালের চরিত্রের এই বেমানান দিকটা সবচেয়ে বিস্ময়কর মনে হয়। শশীর সঙ্গে কথাবার্তা গোপালের খুব কমই হয়। দুজনের দুটি জগৎ যেন এতদিনে একেবারে পৃথক হইয়া গিয়াছে। একদিন আচমকা গোপাল জিজ্ঞাসা করিল, তোমার সেনদিদি কিসে মরল শশী? হার্ট খারাপ ছিল। গোড়ায় বুঝি ধরতে পারোনি? গোড়াতেই ধরেছিলাম। তবে মরল যে? এই প্রশ্নে শশী হঠাৎ রাগিয়া গেল। বলিল, গোড়ার রোগ ধরতে পারলেও মানুষ মরে। গোপাল বলিল, ইঞ্জেকশন দুটো আগে দাওনি বলে হয়তো। এটুকু বলিয়া উৎসুকভাবে গোপাল খানিকক্ষণ শশীর মন্তব্যর প্রতীক্ষা করিয়া রহিল। কি সত্য সে নির্ণয় করিতে চায় কে জানে। শশী একেবারে স্তম্ভিত হইয়া যায়। খুটিয়া খুটিয়া তার চিকিৎসার আগাগোড়াই হয়তো গোপাল জানিয়া লইয়াছে। কি ভাবিয়াছে গোপাল? চিকিৎসক পুত্রের সম্বন্ধে কি অকথ্য ভাবনা তার মনে আসিয়াছে। মুখখানা লাল হইয়া যায় শশীর, কিছু বলিতে ভরসা পায় না। কৃপানাথ বলিয়াছিল, সময় মতো 2-1 দানা মুখ নাবি দিলে। শশী এবার নীরবে উঠিয়া চলিয়া গেল। রাগও হয়, মমতাও বোধ করে শশী। বিষয়ী সংসারী প্রৌঢ় বয়সী মানুষ, তারে কি ছেলে মানুষই? কুন্দ জিজ্ঞাসা করে, মামার কি হয়েছে শশী দাদা? একটু স্নেহবেকুল সুরেই জিজ্ঞাসা করে। সুন্দর ছেলেটির বড় কঠিন অসুখ হইয়াছিল। অনেক চেষ্টায় শশী তাকে ভালো করিয়া তুলিয়াছে। পাকা দালানে একখানা ঘরও দেওয়া হয়েছে কুন্দকে, আর দেওয়া হয়েছে সংসার পরিচালনার কিছু কিছু দায়িত্ব। মুখরা কুন্দ একেবারে বদলাইয়া গিয়াছে। কত সামান্য কামনা থাকে এক একটি স্ত্রীলোকের, যার অভাবে স্বভাবটি হয়ে ওঠে হিংস্র, খিটখিটে। শশীরও আজকাল মনে হয় না কুন্দর প্রকৃতি তেমন মন্দ নয়, মোটামুটি ভালোই মেয়েটা। নিজের কাজের চাপে আজকাল আর বেশি নজর দেবার সময় পায় না। কুন্দ যে সিন্ধুকে বেশ যত্ন করে তাতে শশী আরও খুশি হয়। কুন্দর প্রশ্নের জবাবে সে বলে, আমি জানি না কুন্দ। কুন্দ বলে, আপনি বিয়েটি করবেন না? কাল মামা আমার কাছে বড় দুঃখ করছিলেন। শশী বলে, বাবা দুঃখ করছিলেন? না তুই বাবার কাছে দুঃখ করছিলি? কুন্দ একটু হাসিয়া বলে, আমরা দুজনেই করছিলাম। শশী অবাক হইয়া তাকায় কুন্দর দিকে। এমন খাপসই আলাপ কুন্দ শিখিল কোথায়? হঠাৎ শশীর মনে হয় কুন্দ যেন বড় সুখী, ওর জীবনটা যেন আনন্দে পরিপূর্ণ। একটু ভাবপ্রবণ কুন্দ, একটু ঈর্ষাপ্রবণ বটে। শাড়ি গহনার লোভটাও বেশ একটু প্রবল। স্বামী তার গোপালের মুহুরীদের সঙ্গে মিশ খাইয়া গিয়াছে।
তবু কুন্দ এত সুখী যে শখ করিয়া দুটো একটা কৃত্রিম দুঃখ বানাইয়া সে উপভোগ করে। তার অভাব অভিযোগগুলিও তাই। কুন্দর অস্তিত্ব এতকাল শশীর কাছে ছিল জড়বস্তুর মতো নিরর্থক। আজ ওর অর্থহীন জীবনে এমন সুখের সমাবেশ দেখিয়া সে যেন খানিকটা তরকাইয়া গেল। কি যেন করিয়া দিয়া গিয়াছে শশীকে কুসুম। সামনে আসিলেই মানুষের চোখে মুখে ব্যাকুল চোখে কি যেন শশী খোঁজে। মুখে হাস্যোচ্ছটা দেখিলে, চোখে আনন্দের ছাপ দেখিলে শশীর মন জুড়াইয়া যায়। সচল চোখে ক্লিষ্ট কাতর মুখে যে দাঁড়াইয়া শশীর সামনে, তাকে শশীর মারিতে ইচ্ছে হয়। হঠাৎ কুন্দকে বড় ভালো লাগে শশীর। সন্দেহে বলে, তোর কি চাই বলতো কুন্দ? খুব ভালো একখানা কাপড় নিবি, বেনারসি? কুন্দ অবাক, বলে, হঠাৎ কাপড় কেন দাদা? শশী গম্ভীর মুখে বলে, দেব, তোকে একখানা কাপড় দেব। এমনি দেব কুন্দ, মিছিমিছি। মিছিমিছি কুন্দকে শশী কাপড় কিনিয়া দেয়। এদিকে আবির্ভাব ঘটে গোপালের গুরুদেবের। ভোলা ব্রহ্মচারী নামে তার খ্যাতি। সুস্পষ্ট লোমশ দেহ, মাথা গোফদারি ব্রু সব কামানো, হাতে কুচকুচে কালো একটি দণ্ড, গায়ে গেরুয়া, পায়ে গেরুয়া রং করা রাবার সোলের ক্যাম্বিস জুতা। বছর পাঁচেক একে গোপাল একরকম তুলিয়াই ছিল। হঠাৎ এমন বেকলভাবে স্মরণ করিয়াছে যে ভগবানকে করিলে হয়তো তিনিও দেখা দিতেন। সসম্মানে সাষ্টাঙ্গ প্রণাম করিল, স্বহস্তে পা ধোয়াইয়া দিল। অন্দরের একখানা ঘর আগেই ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া রাখা হইয়াছিল, সেখানে ভোলা ব্রহ্মচারীকে থাকিতে দেওয়া হল। ব্রহ্মচারীকে শশী ভক্তি করিত। এক সময় হঠাৎ তাহার আগমনে বিশেষ খুশি না হইলেও শ্রদ্ধার সঙ্গে একটা প্রণাম করিল। ব্রহ্মচারী দিন 17 রহিয়া গেল। এই 7 দিন এক মুহূর্তের জন্য গোপাল তাহার সঙ্গে ছাড়িল না। কত প্রশ্ন গোপালের, কত বেকল নিবেদন। গোপালের অবহেলার বাজিতপুরের কোর্টে একটা মামলা ফাঁসিয়া গেল। তা যাক, মনে বৈরাগ্য আসিয়াছে। ওসব মামলা মোকদ্দমা বিষয়কর্ম তার কাছে এখন তুচ্ছ। শুধু সেনদিদির জন্য তো নয়, আজ কতকাল হইল গোপালের মনে ভাবনা ঢুকিয়াছে। কিসের জন্য এসব? কার জন্যে সে এত কষ্টে অর্থ সম্পদ সংগ্রহ করিতেছে? একটা মেয়ে আছে সিন্ধু, 2 দিন পরে ওর বিবাহ দিলে পরের ঘরে চলিয়া যাইবে। তখন কে থাকিবে গোপালের? শশী। শশীর কাছে কোনো আশা ভরসাই সে রাখে না। বাপকে যে ছেলে ঘৃণা করে, তার কাছে কি প্রত্যাশা থাকে বাপের? ধরিতে গেলে সেই তো মনটা ভাঙিয়া দিয়াছে গোপালের। এই বড় আশ্চর্য কথা যে কুসুমের মতো গোপালের মনটাও শশী ভাঙিয়া দিয়াছে। এই দুজনের মনের মতো হইতে না পারার অপরাধটা শশীর এত বড়। ভাঙা মনটা লইয়া কুসুম সরিয়া গিয়াছে। গোপাল আজও হাল ছাড়ে নাই। ব্রহ্মচারীর কাছে মনোবেদনা ব্যক্ত করিয়া সে তফাতে যায়। ব্রহ্মচারী ডাকেন শশীকে, বাবা শশী, তুমি বিদ্বান বুদ্ধিমান। তোমাকে বলাই বাহুল্য যে খেয়ালের চেয়ে কর্তব্য অনেক বড়। আগে হ্যাঁ, বাপকে ভক্তি শ্রদ্ধা করার চেয়ে বড় কর্তব্য ছেলের আর কি আছে? ঠিক এমনই ভাবেই বলেন ব্রহ্মচারী, এমনই ভূমিকাবিহীন কঠোর ভাষায়। কথাটা তাই বড় জোরালো হয়। শশী আহত হইয়া বলে, বাপের প্রতি ওটাই ছেলের প্রধান কর্তব্য বইকে। ছেলের মনের ওটা স্বাভাবিক ধর্ম বাবা, যুক্তি তর্কে বোঝানোর জিনিস নয়। বাপের স্বভাব মন্দ হলে ছেলে হয়তো বড় হয়ে তাকে সমালোচনা করে, কিন্তু যেমন বাপে হোক না কেন, ছেলের মনের অন্ধ ভক্তিটা কিছুতেই যাবার নয়। কম নয় শশী, গুরুকে সে গুরুর মতো বোঝায়। 7-8 বছর আগে ভোলা ব্রহ্মচারীর কাছে গোপাল তাহার দীক্ষা দিয়াছিল। ও স্থানে নম বলিয়া গুরুর মন্ত্র কিছুদিন শশী জপ করিয়াছে। তারপর কত পরিবর্তনে হইয়াছে শশীর। সংক্ষেপে পরিচ্ছন্নভাবে তারপর অনেক জ্ঞান গর্ব কথাই ব্রহ্মচারী বলেন। শ্রদ্ধার সঙ্গে শুনিয়া শশীও জ্ঞান গর্ভ জবাব দেয়।
মনে মনে সে টের পায় যে গুরুর চেয়ে জ্ঞানটা তার অনেক বেশি বাড়িয়া গিয়াছে, কিন্তু এটা সে প্রকাশ পাইতে দেয় না। শশীকে ব্রহ্মচারীর বড় ভালো লাগে। ছেলের সম্বন্ধে যেই সব অভিযোগ গোপাল করিয়াছিল সমস্ত ভুলিয়া গিয়া অনেক কালের সঞ্চিত বাধা ধরা উপদেশগুলি নেপথ্যে রাখিয়া নাম বিষয়ে শশীর সঙ্গে আলাপ করে। ক্রমে ক্রমে মনে হয় অনেকগুলি বছর আগে তাদের মধ্যে যে গুরু শিষ্যের সম্পর্কটি স্থাপিত হইয়াছিল আজ তাহা বাতিল হইয়া গিয়াছে। ধর্মের কথা নয়, ইহকাল পরকাল পাপ পুণ্য সম্বন্ধে প্রশ্নোত্তর নয়। এবার তাদের মুখোমুখি বসিয়া শুধু গল্প করা। অসমবয়সী দুটি বন্ধুর মতো। দুটি দিন এখানে বাস করিতে না করিতে শশীর কাছে একটা মুখোশ যেন ভোলা ব্রহ্মচারীর খসিয়া গেল। ভিতরের আসল মানুষটির সঙ্গে শিষ্যের তিনি পরিচয় ঘটিতে দিলেন। আপন ভোলা সদাশিব মানুষ, অনেকটা যাদবের মতো। ঘটনাচক্রে তিনি ব্রহ্মচারী, সাধ করিয়া নয়, তারপর অভ্যাস হইয়া গিয়াছে। ক্রমে ক্রমে জীবনের দু একটি ঘটনা ও সম্ভাবনার কাহিনী শশীকে তিনি শোনান। প্রথম যৌবনে প্রথম সন্ন্যাসী জীবনের কথা, ঘরে যা মেলে নাই তারই অন্বেষণে দেশে দেশে যাযাবর বৃত্তি, অনিশ্চিতের সন্ধানে বাহির হওয়ায় এমনই সব কাহিনী চিরদিন শশীকে ব্যাকুল করে। তারও অনেক দিন বাহির হওয়ার স্বাদ। গোপালের অনুরোধে শশীর মনটি ঘরের দিকে টানিবার চেষ্টা করিতে গিয়া তার ঘর ছাড়ার প্রবৃত্তিকেই ব্রহ্মচারী উস্কাইয়া গেলেন।